আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বছরের প্রথম দিন আমরা বলছিলাম যে 2025 সালটা নতুন করে শুরু করব। তো রেগুলার ফ্রি ক্লাস বলতে কি, এগুলো তো একটা ক্লাসের মধ্যে পড়ে, রেগুলারই ক্লাস পাবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো যে প্রতিদিনে একটা করে লাইভ ক্লাস নেওয়ার। আর আমাদের এই ক্লাসগুলা আপনি রেকর্ড পাবেন আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে। রেকর্ড ক্লাস ধারাবাহিকভাবে, ফেসবুকে তো ধারাবাহিকভাবে এভাবে পাওয়া যায় না, কিন্তু ফেসবুকে লাইভ ক্লাসগুলো হবে। আর এই ক্লাসগুলাই রেকর্ড আকারে মানে ধারাবাহিক আকারে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লার্নিং স্কুল নিয়ে লিখে সার্চ দিলেই হবে, তো ওইখানে পাবেন। আর আমরা একদম শুরু থেকে
এই জব ম্যাথ বই থেকে একদম শুরু থেকে শুরু করব। এই বইটা ইনশাআল্লাহ সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নিবন্ধন বইয়ের যতগুলো ম্যাথ আছে এগুলো আমরা করব। নিবন্ধন বইয়ে যতগুলো ম্যাথ আছে এগুলো আমরা সমাধান করব। অনেকদিন পরে ক্লাস আসছি, একটু ব্যস্ত আবার একটু অসুস্থ ছিলাম, তো সব মিলিয়ে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস হবে। কে কে আছেন একটু দেখি আমরা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবেন। আবার বলতেছি, আজকে কিন্তু বছরের প্রথম দিন, আজকে থেকে কিন্তু শুরু হলো। আবার বলতেছি যে একদম শুরু থেকে পড়াবো। ম্যাথ যারা একদম কিচ্ছু বোঝেন না, মানে টোটালি এই কোর্সটা ফ্রি থাকবে, এবং ম্যাথ যারা একদম কিছু বোঝেন না, এই যে দেখেন ক্লাস কিন্তু এক থেকে শুরু করছি, তো একদম কিচ্ছু বোঝেন না তারাও যদি ক্লাসগুলো করেন, মানে ম্যাথ নিয়ে আপনার টেনশন করতে হবে না। এতটুকু বলতে পারি যে ম্যাথে যে কটা প্রশ্নে আসুক, আগে যারা ক্লাসগুলো করছেন তারা কিন্তু জানেন। দেখি কে কে শেয়ার করছেন, একটু শেয়ার করে দেন। আজকে যেহেতু বছরের প্রথম ক্লাস, দেখি কে কে শেয়ার করছেন। সাউন্ড নাই? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। জুবাইদা জ্যোতি শেয়ার করছেন, যারা শেয়ার করছেন, আদ্রিতা জুই শেয়ার করছেন, যারা শেয়ার করছেন তারা। আর যদি আবারও বলতেছি, রেগুলার আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, মানে বেশি বেশি শেয়ার করেন, বা যদি অ্যাক্টিভ দেখি যে আপনাদের ক্লাস করার আগ্রহ আছে, তাহলে আমি রেগুলারই ক্লাস নেব। আবার বলতেছি যে ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না। একটা যে কোনো চাকরির পরীক্ষার মেইন ভিত্তি কিন্তু ম্যাথ, মানে টিকার যে মেইন জিনিসটা। কারণ আপনি সাধারণ জ্ঞানে আপনি কখনোই বলতে পারবেন না যে 20টা প্রশ্ন আসছে, 20টা প্রশ্নে আপনি কমন পড়বে বা পারবেন। বাট ম্যাথে 20টা প্রশ্ন আসলে আপনি কিন্তু 20টা প্রশ্নই পারবেন, কারণ আপনাকে যদি ওই বেসিকটা দিয়ে দেওয়া হয়, যে নিয়মগুলো এগুলোর বাইরে আসে না। তো ঘুরে ফিরে দেখলে 20টা অঙ্ক আসলে আপনি 20টাই, ইভেন কি পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি কিন্তু বলতে পারবেন যে আমার কি 20টা ম্যাথ আমি কারেক্ট করে আসছি, 20টাই হবে, তার মানে আমি 20 মার্ক পাবো এখানে। কিন্তু সাধারণ জ্ঞানে 20টা প্রশ্ন কারেক্ট করে এসে আপনি বলতে পারবেন না যে আপনার 20টাই হয়েছে, কারণ কনফিউশন থাকে, প্রশ্ন কমন পড়ে না, অনেক কিছু কিন্তু অন্য অন্য বিষয়গুলা। কিন্তু ম্যাথটা কিন্তু অনেক সহজ। ইনশাল্লাহ প্রথম থেকে একদম জিরো থেকে শুরু করব। সাউন্ড কম? আচ্ছা দেখেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, রেগুলার ক্লাস নিব। আবারও বলতেছি, একটু শেয়ার করেন সবাই, সবাই একটু শেয়ার করেন, সবাই একটু জয়েন হয়ে যাক। মাত্র 129টা শেয়ার, এটা কিন্তু হচ্ছে না। সবাই শেয়ার করেন। আজকে থেকে কিন্তু রেগুলার ক্লাস। আগামীকালকে আপনার 7:30টায় এই সেম টাইমে সাধারণ জ্ঞানের ক্লাস আছে। তো এরকম প্রতিদিন একটা না একটা ক্লাস আপনি পাবেনই। সবাই একটু শেয়ার করেন। সবাই একটু শেয়ার করে দিন। আজকে একদম প্রথম ক্লাস, একদম বইয়ের শুরু থেকে। এই বইটা যাদের কাছে আছে, আবার বলতেছি যে এই বইয়ের বাইরে পড়তে হবে না। এই বইয়ে মানে বইটা দেখতে ছোট হলেও এখানে কিন্তু সকল নিয়মের ম্যাথ আছে, কারণ ঘুরে ফিরে এগুলার বাইরে আসবে না। কারণ আপনি এত বড় বই পড়লেন, কিন্তু দেখা গেল যে এক এক ম্যাথ এক এক নিয়মে করা, আমাদেরটা কিন্তু তা না। মানে সেম নিয়মের ম্যাথগুলো এক জায়গায় করে সেম নিয়মে করা, যে মানে একদম সহজভাবে উপস্থাপন করে। আপনি চাইলে এই বইটা নিয়ে নিতে পারেন, একদম কম দাম, 290 টাকা। ইনশাল্লাহ এই বইটা থেকে আমরা ক্লাস নিব। জ্যোতি খাতুন বলছেন যে শেয়ার ডান। হ্যাঁ, রাবেয়া খুশবু শেয়ার করছেন। সাউন্ড তো ক্লিয়ার। আমি যেটা, আমার তো মনে হচ্ছে যে সাউন্ড আমাদের এখানেও ক্লিয়ার, আপনাদের এখানে কম হবে কেন? হ্যাঁ, ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ, প্রতিটা ক্লাসে ইউটিউবে দেওয়া হবে। তো আমরা একদম বলছিলাম, আবারও বলতেছি যে আমরা একদম শুরুর থেকে একটু শেয়ার করে দেন। শেয়ার করলে তো আপনার টাকাও লাগতেছে না, পয়সাও লাগতেছে না, কোনো কিছুই লাগতেছে না। অনেকদিন পরে আসলাম, তো ক্লাসগুলো অ্যাক্টিভ থাকলে, স্টুডেন্ট বেশি থাকলে মানে ক্লাস করাতে মজা লাগে বা ভালো লাগে। ক্লাস কিন্তু স্টুডেন্টের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর আজকে একদম ভেঙে ভেঙে আমরা করব, একদম শুরু থেকে বাস্তব সংখ্যা যেখান থেকে আমরা শুরু করব, একদম শুরু থেকে ইনশাল্লাহ। মেন্টাল এবিলিটি ক্লাসও দিব। শারমিন জাহান শেয়ার করছেন।
যশোর কোথায় পাবেন? আমাদের বইটা যে কোনো লাইব্রেরি থেকে বললেই হবে যে জব ম্যাথ বইটা আমরা নিব। এনি খান বলছেন যে তাসফি মামুনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জব ডাইজেস্ট আপনার এই মাসের শেষের দিকে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু শেয়ার করেন। ঠিক আছে, আমরা অনেকগুলো আজকে অনেক কিছু করবো। অলরেডি কিন্তু 500+ জয়েন হয়েছে। একটা জিনিস দেখেন, আজকে আমরা মানে একদম শুরু থেকে শুরু করব, তো বেশি তাড়াহুড়া করার দরকার নেই। তো আমরা এই বইটা থেকে, এই বইটা যাদের কাছে নাই 290 টাকা দিয়ে কালেক্ট করে নেবেন। বাস্তব সংখ্যা দেখেন, প্রথমে আমাদের জানতে হবে যে সংখ্যা জিনিসটা কি। আমরা বলছিলাম যে একদম শুরু থেকে শুরু হবে, একদম শুরু থেকে শুরু করব। সংখ্যা হচ্ছে, সংখ্যা জিনিসটা কি এটা আমাদের জেনে যেতে হবে। সংখ্যা হচ্ছে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করা হয়। কি দিয়ে? অঙ্ক দিয়ে। এখন অঙ্ক কি? এটাই তো, অঙ্ক দিয়ে কি তৈরি করা হয়? অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা তৈরি করা হয়। অঙ্ক জিনিসটাকে এইটাই যদি না বুঝি তাহলে তার হবে না। তো আমরা অঙ্ক জিনিসটা আগে একটু শিখে নিই যে অঙ্ক কি। দেখেন একদম কিন্তু আবার বলছিলাম যে একদম জিরো থেকে শুরু করব, জিরো থেকে শুরু করব। অঙ্ক হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে, কোন সংখ্যা পদ্ধতিতে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় কোন সংখ্যা পদ্ধতিকে বোঝানোর জন্য, ওইটাই হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলা কোনগুলা? অঙ্ক কোনগুলা? সংখ্যা কোনগুলা? দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে প্রতীক, এই দেখেন পৃথিবীতে যত সংখ্যা আছে এই প্রতীকগুলা দিয়ে, সংখ্যা পদ্ধতিতে যতগুলা সংখ্যা আমরা ইউজ করি, এই যে এইখানে যে চিহ্ন বা প্রতীকগুলা দেখতেছেন এগুলো কিন্তু একটা প্রতীক বলা হয়। এই অঙ্ক, এগুলোকে আবার অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলা দিয়ে সকল সংখ্যা তৈরি করা হয়। যেমন আমি যদি বলি যে 230, তাহলে 230 লিখতে আমি কি করব? 230 আমি আপনাকে বললাম যে 230 আপনি লেখেন, এখান থেকে আমরা 230 লিখলাম। এই যে 230 লিখলাম, 230 লিখতে আমরা কি করছি? এখান থেকে 2 নিছি, এখান থেকে 3 নিছি, এখান থেকে 0 নিছি। আবার যদি আমি বলি 525, তো 525 হইতেছে একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আমি কি দিয়ে গঠন করতেছি? এই অঙ্কগুলা দিয়ে। এখানে আমি কি কি নিছি? এই যে 5 নিছি, 2 নিছি, আবার 5 নিছি, তার মানে 525। তার মানে আমরা একটা জিনিস কিন্তু বুঝলাম যে অঙ্ক দিয়ে সংখ্যা হয়। এই যে কথাটা আমি বলছিলাম শুরুতেই, যে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করা হয়। কি দিয়ে? অঙ্ক দিয়ে। তো অঙ্ক জিনিসগুলা কি? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। তাহলে টোটাল অঙ্ক কয়টা দেখেন তো, এখানে যদি গুনেন 0 1 থেকে 9 পর্যন্ত হইতেছে 9টা, আর হচ্ছে 0, টোটাল কিন্তু আমাদের সর্বমোট অঙ্ক হইতেছে কয়টা? 10টা। পরীক্ষার হলে আসে যে অঙ্ক কয়টি? অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে টোটাল 10টি। 10টি কিভাবে? 1 থেকে 9 পর্যন্ত, আর হচ্ছে 0। এখন বলতে পারেন যে অনেকেই এই বিষয়গুলো জানেন, অনেকেই এই বিষয়গুলা কিন্তু জানেন যে এই বিষয়গুলো তো জানি, সহজ বিষয়, সবাই জানে না। এই জন্য একদম জিরো থেকে, যেহেতু আমরা বলছি একদম জিরো থেকে শুরু করবো, এই জন্য আমরা একদম, তার মানে টোটাল অঙ্ক কয়টা আমরা কিন্তু দেখে ফেললাম। টোটাল অঙ্ক হচ্ছে 10টা। এখনকার ভুল হবে যে অঙ্ক কয়টা, আর অঙ্ক দিয়ে আমরা কি তৈরি করতেছি? সংখ্যা। যত সংখ্যা আছে সবগুলো অঙ্ক দিয়ে তৈরি করা হয়। আবার যে অঙ্কগুলা লিখছি এইগুলাকে আবার সংখ্যা বলা হয়। এই অঙ্কগুলা আবার সংখ্যাও। আপনার কাছে কয় টাকা আছে? 5 টাকা। তো এখান থেকে 5, তখন কিন্তু 5 একটা সংখ্যা হিসেবে ব্যবহার হলো। আমার কাছে 7টা কলম আছে, তো তখন 7টা কিন্তু একটা কি হিসেবে ব্যবহৃত হলো? সংখ্যা। তার মানে এগুলা অঙ্ক প্লাস সংখ্যা দুইটা হিসেবে ব্যবহার হয়। কে? এগুলা অঙ্ক প্লাস সংখ্যা হিসেবে ব্যবহার হয়। এগুলাকে অঙ্ক বলা হয়, আবার সংখ্যাও বলা হয়। কিন্তু আমি লিখছিলাম 230, এটা কিন্তু শুধু সংখ্যা, এটা কিন্তু অঙ্ক না। 525 আপনি যেটাই বলবেন, এগুলো হচ্ছে একের অধিক অঙ্ক মিলে, একের অধিক অঙ্ক মিলে যে কটা হবে ওগুলা। যেমন আমি লিখলাম, এখানে লিখলাম মনে করেন যে 34। 34 কি আমি যদি বলি, তাহলে 34 একটা সংখ্যা। আমি যদি বলি 34-এর 3 কি? 3 হচ্ছে
একটা অঙ্ক, আবার আমি সংখ্যা দুইটাই বলতে পারি, তিনটে অঙ্ক বলতে পারি, সংখ্যাও বলতে পারি। এজন্য আমরা বলতে পারি যে প্রত্যেক অঙ্কই সংখ্যা, প্রত্যেক অঙ্কই সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয়। বুঝছেন কিনা? যে এই পর্যন্ত বুঝছেন কিনা যে অঙ্ক কোনগুলা, সংখ্যা কোনগুলা? তো এখান থেকে পরীক্ষার হলে আসতে পারে অঙ্ক কয়টি, আমরা বলতে পারি যে এরকম প্রশ্ন হতেই পারে যে অঙ্ক কয়টি, তখন আমাদের উত্তর দিতে হবে 10টি। এখন অঙ্কর মধ্যে পার্থক্য আছে। এখানে আবার দেখেন, এইদিকে আসলে 0, এই গেলাম 1, এখানে একটা জিনিস আমি বুঝিয়ে যাই, তাহলে এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9। দেখেন এইদিকে 0কে আলাদা রাখছি, আর এইদিকে রাখছি বাকি 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক। আমরা কিন্তু অঙ্ক নিয়ে কথা বলতেছি এখন। আপনি চাইলে লিখে রাখতে পারেন অঙ্ক। অঙ্ক হইতেছে 10টি, 10টির মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 0কে বলা হয় সহকারী অঙ্ক, 0কে কি বলা হয়? সহকারী অঙ্ক। আর যে এগুলা আছে এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। বোঝা যায় কিনা? তার মানে পরীক্ষার হলে প্রশ্ন আসতে পারে, পরীক্ষার সহকারী বা সাহায্যকারী অঙ্ক যেটাই বলে, যে 0কে কি বলা হয়? সার্থক অঙ্ক, সহকারী অঙ্ক, এরকম প্রশ্ন আসতে পারে। তার মানে 0 হচ্ছে সহকারী অঙ্ক। কেন সহকারী অঙ্ক? দেখেন 0-এর কোনো ভ্যালু নাই, আমরা জানি 0-এর কোনো ভ্যালু নাই। 0কে এই 0 দিয়ে আমরা সংখ্যা বানাতে পারবো কখন? যখন এই যে সার্থক অঙ্কের সাহায্য নিয়ে 0 সংখ্যা হয়ে যাবে। কার সাহায্য নিয়ে? সার্থক অঙ্ক। যেমন 1-এর পরে যদি 0 দিই, এটার ভ্যালু হয়ে গেল 10, কিন্তু 0কে আগে যদি দেই আর 1টাকে পরে দেই, এটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, এটা কিন্তু একই থাকে, তাই না? তার মানে এই 0-র আলাদাভাবে কোনো ভ্যালু নাই। 0 কাকে? 0 সার্থক অঙ্ককে সাহায্য করে সংখ্যা তৈরি করে। 0 কি করতেছে? সার্থক অঙ্কগুলাকে সাহায্য করে কি তৈরি করতেছে? সংখ্যা তৈরি করতেছে। তার মানে 0-র এককভাবে কোনো ভ্যালু নাই, কিন্তু যখনই সে সার্থক অঙ্কের কোন পাশে বসতেছে, দেখেন সার্থক অঙ্কের কোন পাশে বসতেছে? ডান পাশে না বাম পাশে? এই যে ডান পাশে বসে সে কি সংখ্যা গঠন করে, তখন তার ভ্যালু হয়। এজন্য 0কে সাহায্যকারী অঙ্ক বলা হয়। আর 1 থেকে 9 পর্যন্ত পরীক্ষার হলে আসতে পারে যে সার্থক অঙ্ক কয়টি? কি আসতে পারে পরীক্ষার হলে? যে সার্থক অঙ্ক কয়টি? তার মানে এখান থেকে আমরা কি কি শিখলাম? এইখানে যে আলোচনা করছি, টোটাল আমাদের অঙ্ক কয়টা? অঙ্ক হইতেছে 10টি। বুঝবেন? 10টি অঙ্ক হইতেছে 10টি, একটু লিখে রাখতে পারেন ভালো হবে। অঙ্ক হইতেছে 10টি। এই অঙ্ক দিয়ে আমরা কি তৈরি করি? এই অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। পরীক্ষার হলে আসছে, একটু পরে দেখবেন যে অঙ্ক দিয়ে কি তৈরি হয়? অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হইতেছে। এই অঙ্ক দিয়েই আমরা কি তৈরি করি? সংখ্যা তৈরি। মানে পরীক্ষার হলে দেখেন এখানে 2টা প্রশ্ন কিন্তু আমি বলছি যে অঙ্ক কয়টা? অঙ্ক 10টি। অঙ্ক দিয়ে কি তৈরি করা হয়? সংখ্যা। মানে এরপর আসতে পারে যে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক 9টি। এরপর আসতে পারে সাহায্যকারী বা সহকারী। সাহায্যকারী অঙ্ক কয়টি? 1টি। তার মানে আমরা কি কি শিখে ফেললাম? অঙ্ক 10টি, তার মধ্যে সংখ্যা কয়টি? তার মধ্যে অঙ্ক দিয়ে কি তৈরি করা হয়? সংখ্যা। সংখ্যা কিন্তু অজস্র, সংখ্যা কিন্তু অসংখ্য, সংখ্যা হচ্ছে অসংখ্য। আর অঙ্ক 10টি অঙ্কের মধ্যে 2টা ভাগ আছে। 10টি অঙ্কের মধ্যে 0 হচ্ছে কি? এই 0টা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। তার মানে সাহায্যকারী অঙ্ক হইতেছে 1টা, আর সার্থক অঙ্ক হচ্ছে 9টা, 1 থেকে 9 পর্যন্ত। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আপনার ক্লিয়ার কিনা যে অঙ্ক আর সংখ্যা নিয়ে? অঙ্ক আর সংখ্যা নিয়ে আরেকটা জিনিস আমরা এখানে শিখে রাখি যে আমরা তো নর্মালি আমাদের যে গাণিতিক প্রক্রিয়া, মানে গাণিতিক ক্ষেত্রে আমাদের 10টা অঙ্ক ব্যবহার করা হয়। কয়টা অঙ্ক? 10টা নর্মাল পদ্ধতিতে। কিন্তু বাইনারি পদ্ধতিতে গেলে, বাইনারি পদ্ধতিতে অঙ্ক হইতেছে 2টা। বাইনারি পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 2টি অঙ্ক ব্যবহার হয়। এখানে 0 আর 1, এই 2টা দিয়েই বাইনারি পদ্ধতিতে, মানে কম্পিউটারের ক্ষেত্রে তখন আমরা 2টা অঙ্ক ব্যবহার করি। অঙ্ক কয়টা? বাইনারি পদ্ধতিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাইনারি পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়, বা বাইনারি পদ্ধতিতে অঙ্ক কয়টি, তখন কিন্তু অ্যান্সার হবে 2টি। নরমালি যদি আসে যে অঙ্ক কয়টি? অঙ্ক হইতাছে 10টি। বাইনারি পদ্ধতিতে অঙ্ক ব্যবহার করা হয়
কয়টা? দুইটা, 0 এবং 1। এটা আসতে পারে পরীক্ষায়, এটা আসতে পারে। এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার। তার মানে নরমাল যদি প্রশ্ন আসে যে অঙ্ক কয়টি, আমরা অ্যান্সার দিব 10টি। যদি আসে বাইনারি পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার হয়, তাহলে অ্যান্সার দিতে হবে 2টি। ওই 2টি অঙ্ক কি কি? 0 আর 1। এই দুইটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর আমাদের নরমাল যে গণিত, ওইখানে 0 থেকে 9 পর্যন্ত মানে 10টি অঙ্ক ব্যবহার হয়। তার মানে এখান থেকে 4-5টা প্রশ্ন হতে পারে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে লিখে রাখতে পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে দেখেন 0 আছে কয়টা, এটা লিখে রাখতে পারেন। 0 আছে কয়টা, তারপর লিখবো 1 আছে কয়টি, 1 আছে। এরপর হইতেছে কত? 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা, 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা কয়বার করে আছে। এটা কিন্তু পরীক্ষার হলে অনেকবার আসছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0 আছে কয়টি? এই 0 আছে 11টি। তারপরে 1 আছে কতটি? 1 আছে 21টি। আর 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আছে 20টি করে। এটা কিন্তু পরীক্ষার হলে অনেকবার আসছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0 আছে 11টি, 1 আছে 21টি, আর 2 থেকে 9 পর্যন্ত এখানে কি কি? যেমন আমি যদি আমি এইভাবে লিখি, তারপরেও কিন্তু সুবিধা হয়। যেমন 2, 3, 4, 5, 6, 7, এই যে 8, এই যে 9। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরা আছে 20 বার করে 1 থেকে 100 পর্যন্তর মধ্যে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে। তার মানে এখনই মুখস্থ করে ফেলেন, এখনই মুখস্থ করে ফেলেন। 0 আছে কয়টা? দেখেন 0 আছে 11টি, 1 আছে 21টি, আর 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যায় আলাদা আলাদাভাবে মনে রাখার দরকার নাই যে 2 আছে 20 বার, 5 আছে 20 বার, 8 আছে 20 বার, 7 আছে 20 বার। এইভাবে তো আপনার মনে রাখার দরকার নেই। সরাসরি 2 থেকে 9 পর্যন্ত। পার্থক্য কোণে? 0 আছে কয়বার? 11 বার। 1 আছে 21 বার। আর বাকি সবগুলা সংখ্যা আছে কয়বার? বাকি 2 থেকে 9 পর্যন্ত এরা আছে 20 বার। এইটা মনে রাখেন, মানে শর্টকাট। সিস্টেমটা এইভাবে মনে রাখতে হবে। সিস্টেমটা এইভাবে মনে রাখলে মনে থাকবে যে 0 আছে 11 বার, 1 আছে 21 বার, আর বাকি প্রত্যেকটা অঙ্ক আছে কয়বার? 20 বার করে। এখান থেকে কিন্তু পরীক্ষার হলে অনেক বেশি প্রশ্ন হবে। আবারও বলতেছি যে একদম বেসিক থেকে আমরা শুরু করছি, যারা পরে জয়েন হয়েছে। আর এই ক্লাসটা আবার রেকর্ড পাবেন। কোথায় রেকর্ড পাবেন? আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে রেকর্ড পাবেন। আর আমরা যা দেখাচ্ছি সবই কিন্তু আমাদের জব ম্যাথ বই থেকে, এই বইয়ে সেম ভাবে লেখা আছে। এখন আসেন যে এই বিষয়গুলো যে আমরা পড়লাম, এগুলা কি আসলে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে কিনা একটু আমরা দেখব। দেখেন, একটু আগে বলতাম যে সংখ্যা কি দিয়ে তৈরি হয়। সংখ্যা কি দিয়ে তৈরি হয়? দেখেন, সংখ্যা তৈরি হয় কি দিয়ে? একটু আগে বলছিলাম সংখ্যা আমরা কিভাবে পাই। সংখ্যা আমরা কিভাবে পাই মনে আছে কিনা? সংখ্যা কি দিয়ে তৈরি হয়? অক্ষর, সংকেত, অঙ্ক, প্রতীক, কোনটা দিয়ে সংখ্যা তৈরি হয়? অ্যান্সার আপনারাই করবেন। আমি কিন্তু একটু আগে কিন্তু এই যে তাহমিনা ফেরদৌসী মিতা, সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম সংখ্যা কি দিয়ে তৈরি হয়। দেখেন প্রথম প্রশ্নটাই, সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে। একজন একটা প্রশ্ন করছেন, এই যে কবিতা একটা প্রশ্ন করছেন। কি যেন উনি প্রশ্ন করছেন? উনি এই জিনিসটা বুঝে নাই যে 1 থেকে 100 পর্যন্ত মধ্যে এক মানে এই যেমন 0 আছে কয়বার? 1 থেকে 100 পর্যন্ত মধ্যে 0 আছে 11 বার, তাই না? 11 বার। 0 আছে কয়বার? 11 বার। আসলেও 1 থেকে 100 পর্যন্তের মধ্যে 0টা 11 বার কিভাবে আছে, এটা কিভাবে বুঝবো? দেখেন কিভাবে বুঝবেন। প্রথমে দেখেন, প্রথমে 1 থেকে 10 একবার আছে, এ দেখেন এখানে একটা 0 আছে। আবার 11 থেকে 20 এইখানে একটা 0 আছে। 21 থেকে 30 এইখানে একটা 0 আছে। 31 থেকে 40 এইখানে একটা 0 আছে। এইভাবে আসেন যে 41 থেকে 50 এইখানে একটা 0 আছে। তারপরে
এই যে 150 থেকে 60 এখানে একটা শূন্য, 61 থেকে 70 এইখানে একটা শূন্য, 71 থেকে 80 এখানে একটা শূন্য আছে, 81 থেকে 90 এইখানে একটা শূন্য, আর হ্যাঁ 91 থেকে যদি 100 পর্যন্ত যাই এখানে দুইটা শূন্য। তার মানে টোটাল কয়টা শূন্য আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এখানে দুইটা আছে, 11টা। এইভাবে সেম ভাবে আপনি দেখেন যে 1 কয়বার আছে, 7 কয়বার আছে, 2 কয়বার আছে, আমি যে কয়টা বলে দিছি ওই কয়টাই। এইভাবে আপনি হিসাব করতে হবে। এখানে দেখেন 1 থেকে 100 পর্যন্ত লিখতে আপনি কয়টা শূন্য ব্যবহার করছেন? এইটা 1 থেকে 100 পর্যন্ত লিখতে আপনি কয়টা 1 ব্যবহার করছেন? 21টা। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 2 কয়বার ব্যবহার হয়? 20 বার। বাকি সবগুলাই তো 20 বার, বাকি সবগুলাই 20 বার। ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা কিন্তু আমরা ক্লিয়ার, আমরা কিন্তু আগে আলোচনা করে ফেলছি। পরবর্তী প্রশ্নে আসেন। দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়? বাইনারি, আজকে কিন্তু অনেকে বলতে পারেন যে একদম সহজ ক্লাস, হ্যাঁ একদম জিরো থেকে, একদম জিরো থেকে, কারণ 2025 সালে অনেকগুলো সার্কুলার আসবে, এবং কি বড় বড় সার্কুলার। সো একটা জব যেন হয়, এখন থেকে পড়াশোনা করে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার হয়। একটু আগে কিন্তু বলে দিছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক ব্যবহার হয়। কোন 2টা? 0 এবং 1। আর নরমাল পদ্ধতিতে কয়টা? 10টি অঙ্ক। 10টি অঙ্ক কই থেকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 8, 9। নরমাল পদ্ধতিতে এতগুলো অঙ্ক ব্যবহার হয়, কিন্তু যখন আমরা বাইনারিতে গেলাম তখনই আমাদের কয়টা? 2টা। আমরা কম্পিউটারের উপর যখন ক্লাস নিব তখন বিস্তারিত আলোচনা করব যে বাইনারি পদ্ধতিতে কেন 2টা অঙ্ক ব্যবহৃত হয়, আর অন্যান্য ক্ষেত্রে কয়টা? 10টা। ঠিক আছে, পরবর্তীতে আসি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু চাকরির পরীক্ষা আসছে। দেখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক 2017-তে আসছে। এরপরে দেখেন এই যে প্রশ্ন চলে আসছে, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তাদের মধ্যে 5 কয়বার পাবা? দেখেন আমি বলছিলাম না যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। 28তম বিসিএস এর প্রশ্ন। 1, 0 এবং 1 বাদে 5 কিন্তু বাকিগুলা সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে 5 কয়বার আছে বলেন? দেখেন 5 সংখ্যাটি যদি তুমি, প্রশ্ন কিভাবে আসতে পারে? বিভিন্নভাবে আসতে পারে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 8 কয়বার আছে, 9 কয়বার আছে, 1 কয়বার আছে, 5 কয়বার আছে। এখানে দেখেন 28তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, অন্যান্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে, যে যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো বা লিখো তবে তার মধ্যে কতটি 5 পাবা? এই সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন, অনেক আগে অ্যান্সার করে ফেলছেন সবাই। এই যে বেলা বলছেন যে 2টি, তানহা ইসলাম বলছেন সরি না ডি নম্বর 20টি, আশরাফুল ইসলাম বলছেন 20টি, চায়না রাশিদ বলছেন 20টি, হ্যাঁ 20টি, শামিন জাহান বলছেন 20টি, বাপ্পি বলছেন 20টি, জানাতুল ফেরদৌস বলছেন 20টি। তার মানে কয়টা? এখন কিন্তু আর কিন্তু আপনার কিন্তু মুখস্থ করতে হবে না, কারণ 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আছে কয়বার করে? 20 বার করে। 1 আছে কয়বার করে? 11 বার করে। আর না, 1 আছে 21 বার, 0 আছে 11 বার। এই যে 2টা জিনিস মনে রাখলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এটা কি 1 থেকে 100 মধ্যে লিখতে, দেখেন একই প্রশ্ন কি আসছে, 9 সংখ্যাটি কতবার আছে? এটা কি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে 2013 সালে আসছে। ভাবা যায় যে বাংলাদেশ ব্যাংকের সহকারী। তারপরে দেখেন যে এই প্রশ্নগুলো এখন আসে কিনা, বলতে পারেন না স্যার এত সহজ প্রশ্ন এখন কি আসবে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কম্পিউটার অপারেটর আসছে 2024 সালের প্রশ্ন। 2024 সালে এই প্রশ্নটা আসছে। তো তার মানে চাকরির পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসতে পারে, সবগুলা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আপনার কোনো প্রশ্নকে বাদ দেওয়া যাবে না যে অমুক টপিক থেকে প্রশ্ন আসে না আমি ওইটা বাদ দিয়ে পড়ি না, যে কোনো সময় ওই টপিক থেকে একটা প্রশ্ন আসতে পারে, আর আসলে পারে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। দেখেন 9 আছে, তাহলে 9 কয়টা? 9 20টা। দেখেন 1, 0 আর 1 বাদে বাকি সবগুলো আছে কয়বার করে? 20 বার করে। তার মানে 0 এবং 1 মধ্যে কি 9 পড়ছে না? তার মানে 9 কয়বার আছে? 9 20 বার আছে। তো তার মানে পারা যাবে এই প্রশ্নগুলো যদি আসে পরীক্ষার হলে। এই দেখেন একই প্রশ্ন কয়বার আছে, এটা তো আমরা একটু আগে যে 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে 8 সংখ্যাটি কত, এটা আমরা অলরেডি করে ফেলছি, তাই না? পরবর্তী প্রশ্নে যাই। এই পর্যন্ত কিন্তু আমরা আলোচনা একটা মানে মোটামুটি
একটা আলোচনা আমাদের শেষ হয়ে গেছে, মানে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা শিখব বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম লেখা শিখব। এখন আপনাকে যদি আমি বলি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বা বৃহত্তম অঙ্ক সবচেয়ে বড় কোনটা? এক অঙ্কের। এক অঙ্ক বলতে কি একটা আছে, এটা এক অঙ্কের। যেমন আমি যদি বলি এই 9টা কিন্তু এক অঙ্কের, আলাদা আলাদা ভাবে লিখি 8 এক অঙ্কের। যখন আমি লিখলাম 8 এই যেটা লিখলাম তখন কিন্তু এটা 2 অঙ্কের সংখ্যা। এটা এক অঙ্কের সংখ্যা কোনগুলা? 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা বা অঙ্ক। এগুলো অঙ্ক প্লাস সংখ্যা। এদের মধ্যে সবচেয়ে বড় কে? এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা মানে কি? এই যে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলতেছে? এইটাই তো এক অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এটা। এখন আমাদের বলতেছে এক অঙ্কের আবার ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে আপনার হিসাবে তো আসে 0, যে ভাই এক অঙ্কের এখানে তো সবচেয়ে বড় সংখ্যা 9, এজন্য এটা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 0, তাহলে 0 হওয়ার কথা না। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। এখন বলতে পারেন 1 কেন ভাইয়া? বলতেই পারেন 1 কেন? 1 হচ্ছে এই কারণে যে 0 তো আলাদাভাবে কোনো ভ্যালু নাই। যেমন এখানে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা 0 বসালাম, কিন্তু এটা তো সার্থক অঙ্ক না, এটা সার্থক অঙ্ক না, এটা একা একা চলতে পারে না সে। এজন্য এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0 না হয়ে আমাদের নিতে হবে কত? 1। তার মানে পরীক্ষার হলে আসতে পারে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9। এটা তো মুখস্থ করতে হবে না, এমনি এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? দেখেন 9। 9 এর পরে আপনি যদি 10-এর কথা চিন্তা করেন যে 10 কেন হলো না? 10-এর মধ্যে অঙ্ক আছে কয়টা? 2টা, একটা 2টা। যদি বলেন 11, 11-এর মধ্যে অঙ্ক আছে 3টা, 2টা। তো তার মানে এগুলা কিন্তু 9 এর পরেই কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 9ই হচ্ছে সর্বোচ্চ এক অঙ্কের সংখ্যা। এখানে বৃহত্তম সংখ্যা 9 আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এখন এইটা সমস্যা না, সমস্যা কোনটা ওইটা আমি আসতেছি, যে সমস্যা হয় কোথায়। দেখেন এক অঙ্কের, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেলাম 9, ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 1। এখন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা তো এক অঙ্কের, 2 অঙ্কের, তাহলে 2টা 9 আমরা দিয়ে দিলাম। এখন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের লিখতেছি? 2 অঙ্কের। তাহলে কি 2টা 1 দিলে হবে? না, 2টা 1 দিলেও হবে না, কারণ এটা 11। এর চেয়েও ক্ষুদ্রতম সংখ্যা আছে 2 অঙ্কের, কত? 10। 10-এর কথা চিন্তা করেন তো, 11-এর চেয়ে 10 ছোট, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2 অঙ্কের 10। 10-এর চেয়ে ছোট নাই। 9 যদি চলে আসেন তখন কিন্তু এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যায়। তার মানে 11 কিন্তু হচ্ছে না, আমাদের একের পরে কি দিতে হবে? একের পরে 0 দিতে হবে, কারণ এক অঙ্কের মানে 2 অঙ্কের, 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা দেখেন, 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। 2 অঙ্কের সেম ভাবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9। এখন 3 অঙ্কের যদি আমরা বলি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, আর এইখানে আমাদের একটা করে 0 বাড়াইতে হবে। এখন যতগুলো অঙ্ক হবে ঠিক ততগুলো করে 0। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখা 2টা 0। এখন বলি 4 অঙ্কের 4টা 9, এখানে একটা 0 বাড়াই দিন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি বলি 5 অঙ্কের, দেখেন একটা করে, এখানে কিন্তু 9 কিন্তু খালি একটা করে 9 বাড়াইতেছি, আর এখানে কত? 0। এখন আপনাকে যদি বলা হয় যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? পরীক্ষা হলে আসতে পারে নিচের কোনটি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে আমাদের প্রথমে একটা 1 লিখতে হবে আর 5টা 0 দিতে হবে। 1 2 3 4 5, এটা কিন্তু দেখেন 1 2 3 4 5 6। এখন যদি বলে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে আমাদের 6টা 9। দেখেন 6টা 9 হয়েছে কিনা। তো এখন পারা যাবে কিনা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা না বুঝে এতদিন অঙ্ক করছেন যে আসলে কেন এটা হচ্ছে, এটা কিন্তু আজকে কিন্তু ক্লিয়ার আছে, ক্লাসে কিন্তু ক্লিয়ার হওয়ার কথা যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা সবাই কিন্তু পারবেন। আশা করি যে কারো কোনো প্রশ্ন আসে কিনা বলতে পারেন। আর হ্যাঁ, একের পরে 0 দিতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা একের পরে 0, আবার 0 বাদে না। দেখেন এইটা কয় অঙ্কের? দেখেন এটা 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লেখা 2টা 0। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লেখা একটা 0।
ঠিক আছে, একদম ক্লিয়ার আশা করি। এখন আসেন আমরা প্রশ্ন চলে যাই, যে প্রশ্নগুলা কি হবে। দেখেন, এই যে পরীক্ষার হলে চলে আসছে, এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আসছে 2013-তে। এখন বলবেন ভাই এত সহজ প্রশ্ন কি আসে? হ্যাঁ আসে। এটা দেখেন বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 9 না 9, এটাই কিন্তু পরীক্ষার ফলে এসে পড়ছে। এখন 7 এক অঙ্কের সংখ্যা, 8 এক অঙ্কের সংখ্যা, আবার 10 হইতেছে 2 অঙ্কের সংখ্যা, এটা কিন্তু বাদ, এমনিতেই 2 অঙ্কের হয়ে গেছে। এইটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে? 9। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এটা দেখেন কি বলছে, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। এখন আমাদের আগে লিখতে হবে কয় অঙ্কের, এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে লিখবো? 5টা 9, তাই না? আমরা কিন্তু শিখে ফেলছি 5টা 9, 1 2 3 4, এই যে 5টা 9। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? প্রথমে একটা 1 দিতে হবে, এরপরে কয়টা শূন্য দিতে হবে? 4টা। তাহলে 1 2 3 4, 5 অঙ্কের সংখ্যা হলো। এখন বলছে যে এদের যোগফল কত, এদের যোগফল কত। তো যোগ করেন, এটার সাথে এটা যোগ করে দেন। এটা তো বাচ্চাদের কাজ, তাই না? ক্লাস 5 এর অঙ্ক এগুলা। এখন যোগ করলে কত হবে? এটুকু করে দিতে হবে। এটা যোগ করলে কত হবে? এটাই বলছে যে আপনার অঙ্কের ভাষা বুঝতে হবে। এটা কিন্তু ব্যাংকে আসছে। হ্যাঁ, 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করেন। দেখেন এখানে কি হয়, যেহেতু এগুলো সবগুলা নিচে কি আছে? শূন্য আছে, তাহলে সবগুলা দেখেন যা আছে তাই হবে। 9 আর 1 কত? 10। অ্যান্সার কিন্তু এটা। দেখেন কোনটা হয়। এই যে আহামরি কঠিন কিছু কিন্তু আসে না পরীক্ষার মধ্যে, কিন্তু এই বেসিক জিনিসগুলাই আমরা ভুল করে আসি। আর এই বেসিক একটা অঙ্ক ভুল করলে আপনি কিন্তু কত জনের পিছে পড়ে যাবেন এটা কিন্তু কল্পনাও করতে পারবেন না। কত জনের পিছে পড়বেন আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না, যে এত সহজ প্রশ্ন যদি আপনার ভুল হয়ে যায় পরীক্ষার ফলে। খুব সেন্সিটিভ বিষয় এটা। এরপরে দেখেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত। আমাদের আগে কি লিখতে হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয় অঙ্কের? 4 অঙ্কের। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 4টা 9, 1 2 3 4। এরপর বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কি সংখ্যা? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একটা 1 আর 2টা 0, এইটা। এখন আমাদের বলতেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তার মানে এটা থেকে এটাকে বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগ করি আমরা, এই 9999 থেকে 100 বিয়োগ করতে বলছে। তাহলে কত হবে? 8899। এই যে 9 9 8 9, এটা না 9899 হলো। জাস্ট বিয়োগ করতে বলছে। অঙ্কের ভাষা যদি বোঝেন অঙ্ক হয়ে যাবে। তো বলছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারি। এরপরে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এইটাও আমরা লিখতে পারি। পরে বলছে যে এদের বিয়োগফল কত, তো বিয়োগ করে দিলাম। বাচ্চাদের অঙ্ক না এগুলো? কি একদম বাচ্চাদের অঙ্ক না? এগুলাই পরীক্ষার হলে ঘুরে ফিরে সহজ বিষয়গুলো আসে, কিন্তু আমরা কঠিন করে নিই। এরপরে দেখেন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। অন্তর যে কথা, বিয়োগ ফল একই কথা। তার মানে এই প্রশ্নটা দেখেন 29তম বিসিএস আসছে, তারপরে এই যে ইনস্ট্রাক্টর আসছে বাংলাদেশ রেলওয়েতে আসছে 2023-এ। তার মানে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়। দেখি এটা আপনারা একটু করেন তো, দেখি কে কে অ্যান্সারটা পারেন। 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা কে কে পারেন দেখি। হ্যাঁ, এই সহজ জিনিস ভুল করা যাবে না। সহজ জিনিস ভুল হলে আপনার জব হবে না, আপনি টিকতেই পারবেন না। এটা কিন্তু সবাই কিন্তু অ্যান্সার কিন্তু বলে ফেলতেছেন, অনেকেই কিন্তু অ্যান্সার বলছেন, আমি কিন্তু খেয়ালই করিনি।
আশরাফুল ইসলাম বলছেন 1 হবে, সাইব আবরার রাফিদ বলছেন 1, বিজয় চন্দ্র দে বলছেন খ নম্বর কার্ড হবে, এমডি বুলু বলছেন যে 1, মোটামুটি সবাই কিন্তু 1 বলছেন। এটা দেখেন কত সহজ না? এগুলা কিন্তু আসলে 5 অঙ্কের, আপনারা কিন্তু কেউ কিন্তু এত ভেঙে ভেঙে কেউ আপনাকে শিখাবে না, কারণ ধরে নিবে যে আপনি এগুলা পারেন, কারণ আমরা তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের এমনিতে পারার কথা, আসলেও কিন্তু আমাদের বেসিক তো দুর্বল। সো আমাদের এইগুলাকে বারবার রিকল করতে হয়, পুনরায় ফিরে যেতে হয় এগুলাতে, যাতে ম্যাথ ভালো পারেন। এগুলা যদি না পারেন, যখন একটু এর চেয়ে একটু হার্ড অঙ্ক আসবে তখন কিন্তু আমরা পারবো না, এই সহজ বিষয়গুলো যদি না পারি। এই জন্য সহজ বিষয়গুলো যদি আপনি পারেন, এরপরে কিন্তু আপনার ব্রেন একটু এর চেয়ে একটু হার্ড বিষয়গুলো আসলে কিন্তু ক্যাপচার করতে পারবে। বাট এই সহজগুলো যদি ব্রেনে না থাকে, আপনি কিন্তু হার্ডগুলো পারবেন না। এই জন্য কিন্তু আমরা 0 থেকে শুরু করছি। আবারও বলতেছি, আমাদের এই বইটা থেকে 290 টাকা এই বইটার দাম আপনি নিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ লস হবে না, আপনার লাভ হবে, অনেক বেশি লাভ হবে। এখানে দেখেন, এখানে আমাদের কি বলছে, 5 অঙ্কের কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলবো? প্রথমে একটা 1, এরপর 4টা শূন্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখলাম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখেন, 4টা 9, এটা তো সবাই পারে তাই না? এরপরে বলছে এদের বিয়োগফল কত। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, 10,000 থেকে, এখানে 10,000 না, 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে না? 1 থাকে। এমনিতেই কিন্তু বোঝা যায় যে 10,000 থেকে 9,999, মাঝে মাঝে টেকনিক দিয়ে করতে হবে, যে এটা নিচে লেখার দরকার আছে, এটা নিচে লিখে বিয়োগ করতে হবে, যে 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত হয়। এখন আপনাকে যদি বলি যে 100 থেকে 99 বিয়োগ করলে কত হয়, আপনি বলতে পারবেন না 1। সেম কথাটাই, যে 10,000 থেকে 9,999 বিয়োগ করতেছে, বিয়োগফল কত হয়? 1। দেখেন কিভাবে হয়, এই যে 9,999 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হবে? দেখেন 9 আছে, 10 হবে, 1 হইলে 10 শূন্য, হাতের একটা 10 শূন্য, হাতের একটা 10 শূন্য, এই যে শূন্য সবগুলাই কিন্তু শূন্য হইতেছে। তার মানে এই যে আগে যে শূন্য বসছে এগুলো তো কোনো ভ্যালুই নাই, বিয়োগফল কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। বইটার নাম হচ্ছে জব ম্যাথ, লার্নিং স্কুল পাবলিকেশনের জব ম্যাথ। ইনশাল্লাহ 2025 সাল বলেন 2018 সাল থেকে আমাদের এই বইটা সর্বোচ্চ বিক্রিত একটা বই আপনি বলতে পারেন। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা আগে হয়, তার মানে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনের প্রশ্ন আসছে, এই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল যদি এরপরে ভুল হয়, তাহলে কিন্তু খবর আছে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এবং অঙ্ক এবং সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষার হলে, যদি কারোরও ভুল হয়, তাহলে কিন্তু খবর আছে। আর আপনি একটা কাজ করবেন, বাসায় গিয়ে যে বিষয়গুলো আপনার কিন্তু নিজের কিন্তু পড়তে হবে না, জাস্ট একবার পরে এই বইটা থেকে চোখ বুলাবেন। আমাদের বইয়ের মধ্যে এই প্রত্যেকটা থেকে আরো প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসগুলো আপনি করবেন ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি যে ম্যাথ নিয়ে আপনার টেনশন করতে হবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখেন এখন আমরা কিসে চলে আসছি, কতগুলা প্র্যাকটিস আছে আপনি দেখবেন। আমাদের বই কিন্তু বই থেকে সরাসরি কিন্তু নেওয়া হয়েছে, যে বইটা যেভাবে সাজানো হয়েছে। দেখেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। এটার অ্যান্সার করেন, এতক্ষণ তো অ্যান্সার লেখা ছিল, এটার অ্যান্সারটা করেন তো, কে কে পারি। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবেন, এরপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচে লিখে বিয়োগ করে দিবেন, এটা বিয়োগ করেন। তারপরে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি চাই, একটা জিনিস মনে রাখবেন, বিয়োগফল, অন্তরফল আর পার্থক্য একই জিনিস। পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, পার্থক্য বলতে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। তারপরে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে। এই প্রশ্নগুলা কিন্তু চাকরির পরীক্ষায় আসছে। দেখেন আপনি যদি এতগুলো প্রশ্ন করার পর যদি এই প্র্যাকটিসগুলো যদি বই দেখে করেন, আমার মনে হয় যে এই ধরনের ম্যাথ আসলে আপনি আর ভুল করবেন না। কতগুলা প্র্যাকটিস দেখেন, এতগুলা প্র্যাকটিস আপনাকে করতে হবে। প্র্যাকটিসগুলা সেম নিয়মের অঙ্ক আপনি এক নিয়মে করে ফেললেন, কিন্তু এই অঙ্কগুলাই দেখবেন যে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে করা, বিভিন্ন ভাবে কিরকম, যে এই অঙ্কটা করছে এক নিয়মে, এইটা আরেক নিয়মে, এইটা আরেক নিয়মে, মানে এক একটা এক এক নিয়মে করে। তো দেখা গেল এক একটা এক এক নিয়মে যখন করতে যাই, তখন ব্রেনে প্রেসার পড়ে যে পারবো না, এই অঙ্ক এইটা এইভাবে করছে, আবার এইটা এইভাবে। আসলে তো সবগুলো একই নিয়ম দেওয়া হয়, কিন্তু একই নিয়মে তো করা নাই সব বইয়ে, কিন্তু আমাদের বইটাতে কিন্তু সবগুলা সেম নিয়মে করা। এই যে অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছেন। তানিয়া বুয়ান বলছেন 1 এর খ, আরেকজনে বলতেছেন 1 এর গ। তার মানে 1 এর কোনটা হবে অ্যান্সার, এটা কিন্তু আমি করে দিলাম না। এই প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে বই দেখে দেখে, একদম সহজ প্র্যাকটিসগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে।
অথবা যাদের কাছে বই নেই আপাতত স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা, যে পরবর্তীতে যেন আপনি এগুলা প্র্যাকটিস করতে পারেন। আমরা পরবর্তীতে চলে গেলাম, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আছে। নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন। আমরা বৃহত্তম সংখ্যা লেখা শিখছি, ক্ষুদ্রতম সংখ্যা লেখা শিখছি। এখন আমরা কি করব, নির্দিষ্ট অঙ্ক আমরা ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা শিখবো। এইটা কিভাবে শিখবো এই জিনিসটা আমি দেখাই। এই জিনিসটা আমাদের পরীক্ষার হলে লাগবে। যেমন এখানে মনে করুন সংখ্যা দেওয়া আছে 0 1 2 3। এই অঙ্কগুলা ব্যবহার করে প্রথমে বলবো যে 4 অঙ্কের, 4টা অঙ্ক আছে না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে বলতেছে যে বৃহত্তম সংখ্যা লেখেন। আবার এরপরে বলতেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখেন। এই অঙ্কগুলা ব্যবহার করে 0 1 2 3, অন্য সংখ্যা আসতে পারে। তো বৃহত্তম সংখ্যা গঠন করেন 4 অঙ্কের, কয় অঙ্কের, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার বলতেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখেন। তো আমি 4 অঙ্কের প্রথমে বৃহত্তম সংখ্যা লেখা একবারে সহজ, বড় থেকে ছোট সাজাবো। প্রথমে বড়টা, এখানে সবচেয়ে বড় কে 3, 3 এর পরে কে আছে 2, এরপরে বড়, এরপরে বড় কে 1, এরপরে 0। এটা কিন্তু বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। নরমালি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টা নয়, বাট আমাদের বলছে এই অঙ্ক ব্যবহার করে, উল্লেখ করে দিছে যে এই অঙ্ক ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটা আপনি লিখেন 4 অঙ্কের। তো আমি লিখলাম। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো এটা কিভাবে লিখবেন, যে বৃহত্তম সংখ্যা লিখতে হলে বড় থেকে ছোট সাজাতে হয়, আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে ছোট থেকে বড় সাজাতে হয়। 0 সবচেয়ে ছোট, 1 2 3। এটা কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না, এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে। কেন, এই শূন্যর কোনো ভ্যালু নাই সামনে, যদি শূন্যকে যদি একা দিয়ে দেন সামনে, এর কোনো ভ্যালু নাই, তার মানে এটা 3 অঙ্কের হয়ে গেছে। এটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আমাদের দেখতে হবে শূন্যর চেয়ে বড় কোন সংখ্যাটা আছে, শূন্য থেকে বড়, শূন্যর কাছাকাছি, 0 থেকে বড় আছে 1, তাহলে আমাদের 1টাকে আগে লিখতে হবে, এরপরে 0 দিয়ে তারপর ধারাবাহিকভাবে বসান। এরপরে কি, এই 1-এর চেয়ে বড় কত 2, 2-এর চেয়ে বড় 3। তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইতেছে এইটা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হইতেছে এইটা। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে কিনা, এই জিনিসটা বোঝা গেছে কিনা। এখন এটা যদি বোঝা যায়, আমি একটা দেই আপনাকে, যেমন 0 1 আবার দিলাম 2 আবার দিলাম 5। এইটা দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যাটা সবাই পারবেন। এইটা দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, দেখেন পরীক্ষার হলে যে বিষয়গুলা, 4 অঙ্কের আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা লিখব, এইটা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখি কে কে পারেন এটা। এইগুলা ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, আর এগুলা ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এমডি নজরুল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছেন 5210, কবিতা বলছেন 5210। হ্যাঁ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো সবাই পারবেন, কারণ সবচেয়ে বড় লিখবো, এরপরে ছোট, তার থেকে তার ছোট, এটা বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আমরা 0 আগে লিখবো না 1 আগে লিখবো, কারণ এখানে 1 আগে লিখবো, এরপরে 0, এরপরে এইটা, এইভাবে লিখলাম। এখন এইটাও কিন্তু আমাদের সহজ। এখন আরেকটা যদি আসি, যেমন মনে করুন আমি করে দিলাম 3 5 0। এই 3টা ব্যবহার করে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখেন। দেখেন তো এখন তো 1 নাই। এটা দেখি কে অ্যান্সার করতে পারেন সবার আগে। এটা সাবরিনা সুরভি বৃষ্টি সবার আগে বলছেন, উনি বৃহত্তম সংখ্যা লিখছেন। তারপরে সাবরিনা সুরভি বৃষ্টি সবার আগে অ্যান্সার দিয়েছেন 305, ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, দেখছেন, এই যে এখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভুল হবে না। এই বিষয়গুলো কেন আমরা পড়তেছি, এখন বলতে পারেন যে ভাইয়া এত সহজ বিষয় কেন পড়তেছি। আরে ভাই, এগুলা দিয়েই বড় বড় অঙ্ক হয়, এগুলা না পারলে আপনি বড় অঙ্ক পারবেন না। এগুলা তার মানে এখানে আমরা কি করব, বড় থেকে ছোট সাজাইলাম।
ঠিক আছে, এখন ক্ষুদ্রতম সংখ্যা কত? শূন্য তো আগে লেখা যাবে না, শূন্যর চেয়ে বড় কে আছে? 3, তাহলে 3 লিখলাম। এরপর আমাদের শূন্যটা দিতে হবে এটা। তো এই বিষয়গুলো কিন্তু অনেক সহজ। আপনি যদি ম্যাথ এতটাই সহজ, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে ম্যাথ বিষয়টা কতটা সহজ। এটা গেল, এখন আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ, বিষয়টা আমরা কিন্তু বুঝে ফেলছি যে নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন। এখন যদি আমরা চলে আসি, দেখেন কিভাবে প্রশ্ন আসে। দেখেন, আমরা যদি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে না পারতাম, তাহলে তো এই অঙ্কই আমরা পারতাম না। আমাদের কি বলছে? 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। দেখেন ম্যাথ কিভাবে হয়। ইভেন কি দেখেন, আমরা যদি ওই বিষয়টা যদি না পারতাম, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এখন আমি যদি সরাসরি সেই ম্যাথটা করাইতাম, তো আমরা বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি না, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি না, সরাসরি ম্যাথ করতে আসি, ম্যাথ কি পারবো? পারবো না। বাট এখন কিন্তু আমাদের কিন্তু ওই ম্যাথটা কিন্তু সহজ হয়ে গেছে। আর এই ম্যাথটা দেখেন কতটা ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ। 31তম বিসিএস, প্রাইমারিতে আইছে 2019-এ, প্রাক প্রাথমিকিতে আইছে 2015-তে, দেখেন এই যে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে আসছে 2024-এ। তার মানে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ধরনের অঙ্ক আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। হ্যাঁ সহজ, অবশ্যই সহজ। হ্যাঁ, ক্লাস 4 এর ম্যাথ। শাহিদুর রহমান বলছেন যে এগুলা মনে হয় ক্লাস 4 এর ম্যাথ, ক্লাস 4, 5 এর ম্যাথ। চাকরির পরীক্ষায় আমি আপনাকে একটা জিনিস বলি, 4, 5, 6, 7, 8, 9 থেকেই প্রশ্ন আসে, এর উপর থেকে আসে না। এটা দেখেন, এটা আমাদের কি বলছে যে প্রথমে আমাদের এই অঙ্কগুলো দ্বারা আমরা কি করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা, দেখেন 4 অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা গণনা করতে বলছে, তো করেন। বৃহত্তম সংখ্যা তো গণনা করা সহজ, সবার আগে বড়টা, এরপরে এইটা। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের গঠন করতে হবে। আমরা কিন্তু আগেই শিখে আসছি কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। একের শূন্যর চেয়ে বড় কে আছে? 1, তাহলে 1 আমাদের আগে লিখতে হবে 1, এরপর আছে 0, এরপরে 2, এরপরে 3। এখন বলতাছে যে এদের বিয়োগফল কত, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? তার মানে 3000, এটা থেকে 1023 যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে? দেখেন এখানে 0 আছে, 3 আছে, 10 হবে 7 হলে হাতে থাকে কত? 1, 1 কোথায় যোগ হয়? এটার সাথে 3, তাহলে 3 আছে 11 হবে 8 হলে, ঠিক আছে। এরপরে হাতে থাকে 1, এখানে যোগ হবে 1, আর এখানে তো হাতে কিছু নাই 2, তার মানে কত হইতাছে? 2187। এটা অ্যান্সার। তার মানে অঙ্কটা কিন্তু একদম ইজি একটা অঙ্ক, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আরো অনেক জায়গায় আসছে। এখানে তো আমরা মাত্র 3-4টা দেখাইছি, এই অঙ্কটা অনেক জায়গায় আসছে। এইরকম না আসলেও এর থেকে একটু চেঞ্জ হয়ে আসবে। এখানে 3 অঙ্ক দিতে পারে, 4 অঙ্ক দিতে পারে, 5 অঙ্ক দিতে পারে, যে জিনিসটাই যাকে। এখানে যে যোগফল, আমাদের আসতে পারে বিয়োগফল। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার। পরে আসেন আমরা যে বেসিক আলোচনা করে আসছি ওইখান থেকে মিলে কিনা এটা দেখেন যে এই যে এই অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার বিয়োগফল কত? একই অঙ্ক না? দেখেন তো, আমি বলছি না যে অঙ্কের মজার বিষয় কি জানেন? যে নিয়ম সেম থাকবে সব, খালি সংখ্যা চেঞ্জ হবে, খালি সংখ্যা চেঞ্জ হবে। এটা আসছে দেখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিভিন্ন পদ 2024 সালে আসছে। এটা করেন তো আপনারা, দেখি কে কে পারেন। এটা করেন একটু, সহজ না বিষয়গুলা? যে ভালো লাগে, আমি বলছি না যে ম্যাথের ক্লাস করবেন আর বাসায় খালি জাস্ট জব ম্যাথ বইটা থেকে একটু প্র্যাকটিস করবেন। আর নিবন্ধন যারা পরীক্ষা দিবেন, এই ছোট একটা বইয়ের বাইরে কিন্তু কিচ্ছু করতে হবে না। আবার বলতেছি, নিবন্ধনের জন্য আমাদের মানে 3-4টা নিবন্ধন পরীক্ষা যে হয়েছে, এই নিবন্ধন নিয়ে টেনশন করতে হবে না, এমনিতেই পাস করবেন যদি খালি এই বইটা একটু হাত বুলিয়ে যান, মানে চোখ বুলিয়ে যান। এটা কিন্তু অ্যান্সার কিন্তু অনেকে দিয়ে ফেলছেন। কে সবার আগে দিছে? এইখানে তো শু করতেছি, স্বপ্না আক্তার বলছেন 4185। তারপরে তমালিকা বলছেন 4185, সাইব আবরা 4185, মোহাম্মদ স্বপন ইসলাম 4185। বাহ, মানে ভালো লাগতেছে যে আমি বুঝাইতেছি সবাই পারতেছেন এই বিষয়গুলোতে, এটা তো ভালো লাগে যে সবাই পারতেছেন। এটি করাই দিতে হবে নাকি পারবেন? বলেন সবাই পারতেছেন কিনা?
মানে করিয়ে দিতে হবে কিনা বা সবাই পারতেছেন কিনা একটু জানাবেন। মরিয়ম বলছেন যে 18তে স্যার এই ফ্রি ক্লাস করে পাস করছি, ইনশাল্লাহ এবারও করতে পারবেন। আমাদের এখন কিন্তু ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে, রেগুলারই ক্লাস হবে। আমরা বলছিলাম যে 2025 সালে করে দিতে হবে কিনা, ক্লিয়ার? যাকে একজনও বলেন নাই যে করে দিতে হবে। গুড, ওকে গুড। সবাই পারলে তো সহজ, আপনারা প্র্যাকটিস করবেন। 12 নম্বর দেখেন আমি কি করাবো আপনাকে, দেখেন কি বলছে। এত দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার যোগফল কত? একটু আগে চেয়েছে বিয়োগফল, আমি বলছি না, এখন আসছে যোগফল। ডাক অধিদপ্তরের এস্টিমেটর আসছে 2018 সালে। এরকম মানে তার সংখ্যা চেঞ্জ হবে, যুগের জায়গায় বিয়োগ বলবে। তো পারেন কিনা দেখেন তো। পরেরটা করেন 12 নম্বর, ঘুরে ফিরে কিন্তু এগুলাই। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আবারও বলতেছি, প্রাইমারিতে নেক্সট প্রাইমারি সার্কুলার অনেকেই কিন্তু বলতেছে জানুয়ারিতে সার্কুলার হবে। এটা কিন্তু বলেও বিশ্বাস করবে না, জানুয়ারিতে প্রাইমারি কোনো সার্কুলার হবে না। হবে, তবে একটু ডেট হবে। কেন ডেট হবে? আপনারা জানেন যে প্রাইমারিতে তৃতীয় ধাপ নিয়ে একটা ঝামেলা চলতেছে। অনেকেই কিন্তু এটা কিন্তু বলে বলে মানে স্টুডেন্টদেরকে মানে অন্যরকম একটা প্রেশার দিয়ে দিচ্ছে যে জানুয়ারিতে সার্কুলার হবে। আপনি লিখে রাখেন জানুয়ারিতে প্রাইমারি সার্কুলার কখনোই হবে না। এটা সার্কুলার হতে অনেকটাই লেট হবে, প্রাইমারি সার্কুলার। তবে তার আগে আপনি প্রিপারেশন নিয়ে রাখেন, এটা বেটার হবে। ওই কারো কথায় আপনার মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই যে জানুয়ারিতে সার্কুলার হয়েছে এখনই আপনি কে এইটা ওইটা। দেখবেন যে যে বলছে যে বলুক, যারা এগুলা ছড়াইতেছে তাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু জানুয়ারিতে প্রাইমারি সার্কুলার হবে না। সার্কুলার হইতে একটু লেট হবে, তৃতীয় ধাপ নিয়ে এখনো ঝামেলা শেষ হয় নাই। আর তৃতীয় ধাপের ঝামেলা শেষ না হলে কখনোই সার্কুলার হবে না, দেরি হবে। যারা আমাদের বইগুলো অর্ডার করতে চান, আপনি নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন, বললেই হবে যে লার্নিং স্কুলের বই। অথবা আমাদের এই যে এই নম্বরে যদি যোগাযোগ করেন, আপনাকে একদম হোম ডেলিভারি দিবে আমাদের বইগুলা, একদম বাসায় পৌঁছে দিবে। 01734 150 92 29। এটাই করে দিতে হবে কিনা একটু জানাবেন কাইন্ডলি। 12 নম্বর অঙ্কটা, নিবন্ধনের সার্কুলার দ্রুতই হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ হলে মার্চ পর্যন্ত যাবে। কিন্তু প্রাইমারি সার্কুলার হতে অনেক লেট হবে, লিখে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ বইটাই, আবারও বলতেছি, এই বইটা যদি শেষ করতে পারেন, জব ম্যাথের আমাদের যে জব ম্যাথ বইটা যদি শেষ করতে পারেন, আপনারা জানেন যে এই বইটা প্রকাশ হওয়ার পর যতগুলা প্রাইমারি পরীক্ষা হয়েছে বা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা হয়েছে, প্রাইমারিতে তো মোটামুটি আপনারা জানেন যারা পড়ছেন যে 100%ই কিন্তু কমন থাকে এই বইটা থেকে। মানে 20টা ম্যাথ আসলে 20টা ম্যাথ ইনশাল্লাহ এই বইই পাবেন। আর নিবন্ধন যারা পড়বেন, এত বড় বড় বই পড়ার কোনো দরকার নেই, ছোট একটা বই খালি চোখ বুলে গেলেই হবে। জব ডাইজেস্টটা বের হয় নাই। লিজা আক্তার বলছে যে এত কঠিন ম্যাথ এখন দেয় না। তো তাহলে দেখেন, তাহলে এতক্ষণ আমি কি দেখাই আসলাম, এইটা কই আসছে দেখেন তো। এত সহজ ম্যাথ এখন দেয় না, এটা 2024 সালে আসছে ভাইয়া। দেখেন 2024 সালে কিন্তু এই ম্যাথটা আসছে, এখন দেয় না। 2024 সাল কখন ছিল বলেন? নিবন্ধনের বইয়ের দাম কম, মাত্র 270 টাকা। 270 টাকা আমাদের বইটা, এটা পড়তে পারেন। আর জব ম্যাথের দাম 290 টাকা। এটা কিছু নাই যে উনি কিন্তু বলে ফেলছেন যে এত সহজ ম্যাথ, আসলে তো সহজ মনে হচ্ছে ওনার কাছে, কিন্তু কি করার, কিন্তু এগুলাই কিন্তু আসে যে 2024 সালে। আমি তো প্রমাণ সবই বলতেছি, ঘুরে ফিরে এগুলা থেকে প্রশ্ন হবে। সহজ ম্যাথও আসে, কিছু কঠিন ম্যাথও আসে, আমরা সবগুলাই করব। ঠিক আছে, দেরি আছে, প্রাইমারি সার্কুলার আসতে দেরি আছে। অনেকে কিন্তু বলতেছে, দেখবেন অনলাইনে কিন্তু বড় গলায় এসে বলতেছে যে প্রাইমারি সার্কুলার জানুয়ারিতেই, কিন্তু অথেন্টিক কোনো সোর্স ছাড়া তো আসলে বলা যায় না জিনিসগুলা। এখন তো সার্কুলার হবে না, এটা সবাই জানে, কিন্তু তারা কিন্তু বলতেছে যে সার্কুলার হয়েই যাচ্ছে। অনেক জায়গায় দেখলাম এটা নিয়ে লেখালেখি হচ্ছে। ঠিক আছে, ঘুরে ফিরে এগুলো আসবে। আবারও বলতেছি, এই টপিক্স থেকে প্রশ্ন আসলে এগুলো আসবে। 12 13 নম্বর,
13 নম্বর দেখেন, এই যে এগুলা দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়, এটা দেখেন 13 নম্বরটা দেখি পারেন কিনা। বিজোড় সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, এটা বুঝতে হবে। একটু খেয়াল করেন, এটা যদি আমি একটু দেখি, যে বলছে 2 3 4 দ্বারা কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যায়, এটা আমাদের শিখতে হবে। পরীক্ষার এটা আসবে না, অন্যটা আসতে পারে। হ্যাঁ, কিন্তু কিভাবে আমরা শিখবো, এখানে দেখেন বিজোড় সংখ্যা কে আছে, একমাত্র বিজোড় সংখ্যা আছে 3। এই সংখ্যাটা লাস্টে থাকলেই বিজোড় হবে। বিজোড় সংখ্যা কোনগুলা, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটাই হচ্ছে বিজোড় সংখ্যা। সহজ কথায়, যে সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তারা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলা, 2 কিন্তু এক প্রকার বিজোড় সংখ্যা, আপনি বলতে পারেন 2 কিন্তু সবচেয়ে ছোট। সরি, হ্যাঁ। তো এখন আসেন যে আমরা যে বিষয়টা আমরা বুঝাইতেছি, যে কি কি বলছে, 2 3 4 এদের মধ্যে যে বিজোড় সংখ্যা আমরা যদি গঠন করি, আমরা এই যে তিনটাকে একটু আলাদা করে রাখবো। কেন, এটা বিজোড়। এখন এই দুইটাকে আমরা সাজিয়ে এইখানে একবার 3 দিয়ে দিলাম, 3টাকে এইখানে নিয়ে আসলাম একবার। আবার এই দুইটাকে উল্টে দেন, 4কে আগে লিখি, 2কে আগে লিখি। এখানে দেখেন 3 লাস্টে আছে, এজন্য বিজোড়। এখন 2 যদি আমরা সামনে দিয়ে দিই, 2টাকে আমরা যদি সামনে দিয়ে দিই, হ্যাঁ, একমাত্র মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2, একমাত্র মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2, যে কথাটা বলতে চাইছিলাম। হ্যাঁ, এইখানে দেখেন বিজোড় সংখ্যা আমরা কিন্তু কয়টা করতে পারতেছি, খেয়াল করে দেখেন তো, 2টার বেশি করতে পারতেছি। কেন করতে পারতেছি না, আমি যখন সাজাইলাম প্রথমে আমি কি করলাম, এটা বিজোড় সংখ্যা, এটা আমি আলাদা করছি, আলাদা কইরা এই 2টা আমি লিখলাম, আবার এই 2টাকে আমি একবার উল্টাই লিখলাম, এই যে। এরপরে বিজোড় সংখ্যাটা এখানে একবার দিয়ে দেন, এইখানে একটা, আর তো আমরা দিতে পারি না, আর তো আমরা উল্টাইতেও পারি না। উল্টালে কি হবে, 4-এর জায়গায় 2 যাবে, 2-এর জায়গায় এইটা। আর এখন বলতে পারেন 3টা কি সামনে নিয়ে আসতে পারি না, 3 সামনে নিয়ে আসেন। মনে করেন এটা এরকম আছে, 4 2 লিখলাম, 3 যদি সামনে আনি, এই যে এটা তো জোড় সংখ্যা হয়ে যাবে, শেষে 2, এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। তো তার মানে এই যে বিজোড় সংখ্যাটা শেষে রাখতে হবে। কোথায় রাখতে হবে, হ্যাঁ, 2 হচ্ছে একমাত্র মৌলিক জোড় সংখ্যা। দুই হচ্ছে একমাত্র মৌলিক জোড় সংখ্যা। ঠিক আছে, যেমন এইটা যদি এরকম আসতো, আমি আপনাকে যদি একটু বুঝাই, যে 2 3 4 আছে, এখানে যদি মনে করেন এরকম আসলো, 2 5 8 5 6, এগুলা দ্বারা আপনি বিজোড় সংখ্যা গঠন করেন। কয়টা বিজোড় সংখ্যা গঠন করতে পারেন দেখেন তো, এগুলা দ্বারা কয়টা বিজোড় সংখ্যা গঠন করতে পারবেন। প্রথম আমরা কি লিখবো, এই যে এটা দিয়ে, এটারও দেখেন 8 এবং 6 আমরা একসাথে লিখলাম। আবার এটা কিন্তু বিজোড়টা আমরা আলাদা রাখবো। আবার 6 এবং 8, মানে এইটাই লিখলাম। এখন শুধু 5টা এখানে দিয়ে দিই, এইটা কয়টা হইতেছে, 2টা। বুঝছেন কিনা, হ্যাঁ, বিজোড় সংখ্যা না হলে মৌলিক সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, বোঝা যাবে এই বিষয়গুলো। আমরা তো আজকে বেসিক নিয়ে আলোচনা করতেছি, আবার বলতেছি। আর বিজোড় সংখ্যা কোনগুলো একটু আমি দেখাই, আপনাকে দেখাই যাই। 1 3 5 7, এই যে 9 11 13 15 17 19 21, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এরা হচ্ছে বিজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যা কোনগুলা, 2 4 6 8 10 12, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আসলে জোড় সংখ্যাটা তো বিজোড় সংখ্যার সংখ্যাটা তখন একটু ভুল হয়ে গেছিল। বিজোড় সংখ্যার সংখ্যাটা হবে 2 দ্বারা ভাগ করা যায় না,
যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না ওগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কি দ্বারা ভাগ করা যাবে না? যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। এখন 2 দ্বারা দেখেন আমি যে সংখ্যাগুলো লিখছি এগুলো একটাও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন না। কিন্তু দেখেন জোড় সংখ্যা যেগুলো এগুলো প্রত্যেকটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবেন। আর তখন যে সংখ্যাটা বলছিলাম ওইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওইটাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা, যেমন 2 কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা, 3, 5, 7। এখন এই যে 9 কি মৌলিক সংখ্যা হবে না? 9 কে 3 দ্বারা ভাগ করা যায় কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, এজন্য 9 কিন্তু জোড় সংখ্যা কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। বুঝতেছেন কিনা? জোড় বিজোড় মৌলিক। আবার 11 কে দেখেন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 13, 15 খেয়াল করে দেখেন 15 কিন্তু কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 15 বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন মৌলিক সংখ্যা নাই? 15 কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। তার মানে জোড় বিজোড় মৌলিক সংখ্যার পার্থক্যটা বুঝছেন কিনা? জোড় বিজোড় মৌলিক সংখ্যার পার্থক্য দেখেন। কারো কোনো সমস্যা আছে কিনা? জোড় সংখ্যা চেনা, মৌলিক সংখ্যা চেনা এবং কে কে জোড় বিজোড় মৌলিক, এই 3টা সংখ্যা আপনি পারবেন কিনা? আমরা মৌলিক সংখ্যা নিয়ে তো অবশ্যই বিস্তারিত আলোচনা করব, মৌলিক সংখ্যা নিয়ে একটা ক্লাস নিব, শুধু মৌলিক সংখ্যা। আচ্ছা এখন আসেন আমি একটা জিনিস আপনাকে লিখে একটু বুঝাই। প্রথমে আমি লিখব জোড় সংখ্যা, বিজোড়। বিজোড় সংখ্যা 1, 3, 5 যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না আপনি নিজেই লিখতে পারবেন। দেখেন 7, 9, 11, 13 ডট ডট। এখন আসেন জোড় সংখ্যা, নিজেই মিলাই নেবেন তাহলে বুঝবেন। জোড় সংখ্যা হইতেছে 2 যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে করা যায়, 6 কে করা যায়, 8, 10 এই যে 12 ডট ডট। এখন আসেন মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা দেখেন যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না ওই সংখ্যা ছাড়া। এই যেমন 2 কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপরে দেখেন 3, 5, 7 এই যে আমি যদি বলি যে 9 কি মৌলিক সংখ্যা? 9 কি আপনার বিজোড় সংখ্যা? না, 9 বিজোড় সংখ্যা। 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা কিন্তু কি না? মৌলিক সংখ্যা না। কেন মৌলিক সংখ্যা না? 9 কে 2 দ্বারা ভাগ করা যায় না এজন্য 9 হচ্ছে বিজোড় সংখ্যা কিন্তু 9 কে 3 দ্বারা ভাগ করা যায় এজন্য 9 কি না? মৌলিক সংখ্যা না। এরপর আসেন 11 কে ভাগ করা যায় না কোনো সংখ্যা দ্বারা। এরপর আসেন 13 কে ভাগ করা যায় না। কিন্তু যদি 15 তে আসেন, 15 হইতাছে এখানে আমরা লিখছিলাম 15 আমরা এখানে লিখতে পারি 15 হইতাছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ না করা যায় না একে। কিন্তু 15 কে কয় দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা। এটা মৌলিক সংখ্যা হবে না। তার মানে মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার পার্থক্য বুঝছেন? মৌলিক সংখ্যার পার্থক্য বুঝছেন কিনা এটা বুঝতে পারলে আমাদের হবে। পরবর্তীতে আসেন এই দেখেন এই যে এই অঙ্কগুলো এক বা একাধিক ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? কত সহজ একটা প্রশ্ন আসছে না? দেখেন তো এই অঙ্কগুলা একবার ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, শুধু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আপনি লিখতে পারবেন কিনা এটা দিয়ে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখা যাবে কিনা দেখেন তো। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা লেখা যায়? প্রথমে 1 লিখতে হবে, এরপরে 0, এরপরে 4, 6, 9 এটাই কিন্তু অ্যানসার। 1 0 4 6 9, 1 0 4 6 9। অনেকে বলতেছেন যে এত সহজ ম্যাথ, আসলে আমরা একদম বেসিক থেকে, আবার বলতেছি একদম বেসিক থেকে আমরা পড়তেছি, একদম বেসিক থেকে। আচ্ছা ওনাকে আমি করে দিছি, ওনার কমেন্ট আর আসবে না, ওনার কমেন্ট আর আসবে না। একদম বেসিক থেকে আপনার কাছে সহজ মনে হলে ক্লাসে স্কিপ করতে পারেন, পরবর্তী যখন কঠিন ম্যাথ করাবো আমরা তো সবই করাবো,
এই বইয়ে যা আছে সবই পড়াবো, এখানে কঠিন সহজ বলে কোনো কথা নাই। এরপর আসেন কোনটা, এরপর যে অঙ্কটা আছে একটু দেখেন তো। বলছে 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হওয়া 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখেন 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হবে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, অন্য কোনো সংখ্যা কিন্তু দেওয়া নাই। এখন দেখেন 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, মানে 3 দ্বারা শুরু 5 দিয়ে শেষ, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? আর বাকি ঘরগুলো আপনি কি দিবেন? 3টা শূন্যতা দিবেন। আর তো আমরা এখানে তো দেওয়া নাই আর কিছু, তো আপনার শূন্য দিয়েই করতে হবে। দেখেন 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, এখানে যদি আসেন দেখেন 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এইটাই। এটা বুঝছেন কিনা? প্র্যাকটিসের 2 নম্বর জব ম্যাথ বই থেকে। আবার বলতেছি এখন থেকে রেগুলারই ক্লাস পাবেন, ঠিক আছে? এখন আমাদের শিখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শিখতে হবে। দেখেন গুরুত্বপূর্ণ বিষয় কি? স্থানীয় মান। স্থানীয় মান লেখা আমাদের শিখতে হবে, আর এইটাই আমাদের আজকে লাস্ট টপিকস। স্থানীয় মান লেখাটা আমরা শিখবো। আবারও বলতেছি যে যাদের কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে তারা ক্লাসটা স্কিপ করতে পারেন, যারা দুর্বল তারা ক্লাসটা করতে পারেন। এখন দেখেন আমি লিখলাম, সাপোজ মনে করেন যে এই জিনিসটা দিয়ে আমি যদি একটু বুঝাই আপনাকে। আমাদের দুইটা অঙ্কের দুইটা মান হয়, একটা স্থানীয় মান একটা সক্রিয় মান। সক্রিয় মান সবসময় যা আছে তাই। আমি যদি বলি এটার 5-এর সক্রিয় মান কত? 5। এই 5-এর সক্রিয় মান কত? 5। এই 5-এর সক্রিয় মান কত? 5। সক্রিয় মান, স্থানীয় মান, আর একটা হইতেছে সক্রিয় মান অঙ্কের, মানে স্থানীয় মান। এখন স্থানীয় মান হচ্ছে স্থান অনুযায়ী। এখন আমি এই জিনিসটাই লিখলাম। দেখেন সক্রিয় মান কিন্তু সবসময় 5, মানে যা আছে তাই, সক্রিয় মানের মধ্যে পার্থক্য নাই। এই 5-এর সক্রিয় মান কত? 5। এই 5-এর সক্রিয় মান কত? 5। এটা সক্রিয় মান কত? 5। এখন যদি বলে এই 5-এর স্থানীয় মান কত? স্থানীয় মান কত? এটাকে 5 × 1 গুণ করতে হবে। এই 5-এর স্থানীয় মান, এটা স্থানীয় মান বের করতেছি। স্থানীয় মান, এই 5-এর স্থানীয় মান কত? 5 × দেখেন 10। ক্লাস 5 অথবা 4-এ পড়ছিলেন স্থানীয় মান। এই 5-এর মানে যত আমরা এক ঘর করে ততগুলা করে শূন্য হবে। দেখেন এখানে একটা মিল আছে। কি মিল আছে? দেখেন এক ঘর আসছিলাম তখন 1 দ্বারা, যখন একক স্থানীয় অঙ্ক যখন আসলাম 1 দ্বারা গুণ, যখন দশক আসলাম একক দশক শতক হাজার, এভাবে কিন্তু আমরা বলি একক দশক শতক হাজার। তো এইখানে যখন আসছি দশকের ঘরে তখন 10 দ্বারা গুণ, শতকের ঘরে আসছি 100 দ্বারা গুণ। এগুলাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন এটাতে আমি লিখলাম, আমি যদি এটা লিখি 325, এটা স্থানীয় মান যদি আমি লিখি 5-কে 5ই 1 দ্বারা যদি গুণ করি 5ই, এটা কয় দ্বারা গুণ করতে হবে? একক দশক 10 দ্বারা। এটাকে কয় দ্বারা গুণ করতে হবে? একক দশক শতক 100 দ্বারা। তার মানে এটা 10 দ্বারা গুণ করলে এখানে কিন্তু 20 হয়ে যাচ্ছে। আর এখানে যদি 100 দ্বারা গুণ করি 3-কে, এই যে 300। এটা যদি না বুঝেন আসেন আরো সহজভাবে বুঝাই। সহজভাবে বলতে আমি একটা বড় সংখ্যা লিখলাম স্থানীয় মান বোঝানোর জন্য, 3, 2, 6, 5। এটা স্থানীয় মান লিখতে বলছে। স্থানীয় মান, এই 5-এর স্থানীয় মান হবে কি? 5-কে 1 দ্বারা গুণ করতে হবে 5ই হবে। এইটা কয়ের ঘরে? দশকের ঘরে, তাহলে মানে এইটাকে 10 দ্বারা গুণ করতে হবে 60, 6 10 60। এটা কোন ঘরে? একক দশক শতক, শতকের ঘরে। এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। 2-কে 100 দ্বারা গুণ করলে কত? 200। এইটা দেখেন একক দশক শতক হাজারের ঘরে, তার মানে এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা 3-কে গুণ করলে 3000। তো বুঝতেছেন কিনা? স্থানীয় মান এবং সক্রিয় মান। আর যদি বলতে এটা সক্রিয় মান কত? সক্রিয় মান যা আছে তাই। 5-এর সক্রিয় মান 5, এই 6-এর সক্রিয় মান 6, 2-এর সক্রিয় মান 2, মানে সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে সক্রিয় মানের কোনো কি নাই? চেঞ্জ নাই। এখন আসেন আমাদের প্রশ্নে যা আছে, বলতেছে এত সংখ্যাটিতে সর্ববামের 6 6 6, এটা ডাইনের সবচেয়ে বামে কোন সংখ্যাটা আছে? এটা দেখেন তো কি মান চাইছে? স্থানীয় মান।
তাহলে 6 এর এই 6 এর স্থানীয় মান 6 হবে। এটার স্থানীয় মান কত হবে দেখেন তো, একক দশক, 10 দ্বারা গুণ 60। এইটার স্থানীয় মান কত হবে, একক দশক শতক, 100 দ্বারা গুণ করতে হবে, মানে 600। এখন আমাদের কার চাইছে এটার, এটার স্থানীয় মান কত, এটার স্থানীয় মান হইতেছে এটা। যদি বলতো এটার সক্রিয় মান কত, পরীক্ষার হলে আসতে পারে না যে এটার সক্রিয় মান কত, একক দশক শতক 6, সক্রিয় মানের কোনো চেঞ্জ হবে না, সব সময় কি 6। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে সক্রিয় মানের কোনো চেঞ্জ হয় না, স্থানীয় মান কি হবে, চেঞ্জ হবে। এখন আসে, এটা তো আমরা পারছি তাই না, সহজ ছিল। পরবর্তী আসে, এই যে এই সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান নিচের কোনটি, এটার মধ্যে 3 এর স্থানীয় মান কত দেখেন তো, 3 একক দশক শতক হাজার, হাজারে করে, তার মানে যে স্থানীয় মান, তাহলে এই 3 কে 1000 দ্বারা যদি গুণ করি, 3 কে 1000 দ্বারা গুণ করলে 3000। কত সহজ না দেখেন তো। এখন আপনি বলবেন যে এগুলো তো আসে না পরীক্ষায়, দেখেন এই যে 2024 সালে আসছে, 2024 সালে আসছে যে এই সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত। এখন এইটা না আইসা কিন্তু আসতে পারতো, এই সংখ্যাটিতে 3 এর কি সক্রিয় মান কত, কি মান, সক্রিয়, পরীক্ষা হলে আসতেই পারতো। সক্রিয় মান কত, 3 হবে, সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই, সক্রিয় মানের কি নেই, সক্রিয় মানের কোনো চেঞ্জ নেই, বাট স্থানীয় মান কি হবে, চেঞ্জ হবে। তার মানে আমরা কিন্তু বের করতে পারি। এখন 3 না আইসা, আরে ভাই 3 আসলো না, আমাদের বললো এই 2 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান কত, তখন আমরা কি দেখেন, আমরা 2 লিখবো, এর আগে দেখবো কয়টা ঘর আছে, 1 2 3 4, 4টা শূন্য দিয়ে দেন, বুঝছেন কিনা, 1 2 3 4, 2 এর আগে 4টা শূন্য আছে, 4টা দিয়ে দেন। এখন এটা না এসে আমার এইরকম আসলো 4 2 5 3 6, এরকম আসলো 4 2 5 3 6। আমাদের বলতেছে এই 2 এর স্থানীয় মান কত, বুঝলেন, তাহলে আমি 2 লিখবো, কয়টা শূন্য আছে, এক, কয়টা ঘর আছে 2 এর পরে, 1 2 3, 3টা শূন্য দিয়ে দেন, সিম্পল না। মানে যে সংখ্যার স্থানীয় মান চাবে তারপরে কয়টা ঘর আছে ঠিক ততগুলা শূন্য দিয়ে দিবেন। যেমন মনে করুন যে 230 আছে, এটার বললো 3 এর স্থানীয় মান কত, তাহলে 3 লিখলাম, 3 এর পরে ঘর কয়টা, একটা, একটা শূন্য, বুঝছেন স্থানীয় মান জিনিসটা। আর যদি বলে সক্রিয় মান, যে সংখ্যা থাকবে ওইটাই, যেমন আমি দিলাম 5 7 9 8, বুঝলেন, আমাদের বললো এই 7 এর সক্রিয় মান কত, বুঝতে হবে দুইটাই, 7 এর সক্রিয় মান 7ই, সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই যেখানেই থাকুক। 5 এর সক্রিয় মান কত, 5ই, এটাতে কোনো কিছু গুণ করতে হবে না। এই 9 এর সক্রিয় মান কত, 9ই, এই 8 এর সক্রিয় মান কত, 8ই। এখন আসেন আরেকটা যদি আমি সংখ্যা লিখি, 7 3 9 2 6, মনে করি এরকম প্রশ্ন আসছে, আমাদের বলতেছে যে এই দেখেন এই 9 এর স্থানীয় মান কত, 9 এর স্থানীয় মান, তাহলে 9 লিখলাম, 9 এর পরে কয়টা ঘর আছে, দুইটা, দুইটা শূন্য দেন, এটাই হচ্ছে 9 এর স্থানীয় মান, বুঝেন নাই, 9 এর স্থানীয় মান। এখন বলতেছে আমাদের 3 এর, এই 3 এর সক্রিয় মান কত, তাহলে 3ই, এখানে কোনো গুণ টুন করতে হবে না, সক্রিয় কথাটা উল্লেখ থাকলে কোনো কিছু গুণ করতে হবে না। এখন আমাদের আসতে পারে এরা এই 2 এর, 2 এর স্থানীয় মান কত, 2, 2 এর পরে কি কোনো ঘর আছে, ঘর নাই, তার মানে কোনো শূন্য দেওয়া যাবে না। 2 এর স্থানীয় মান কত, 2, আমার বললো এই 2 এর সক্রিয় মান কত, তাও কিন্তু 2, একক স্থানীয় অঙ্কের স্থানীয় মানও যা, সক্রিয় মানও তাই। এখন কি পারা যাবে এগুলা, এগুলা কিন্তু পরীক্ষা হলে আসতে পারে, যেমন এটা 2024 সালে আসছে, অনেকে আপনাকে বলবে যে এগুলা আসে না, হুট করে চলে আসবে। ক্লিয়ার না। এখন আসেন, এগুলা না পারলে তো আপনি বড় অঙ্ক পারবেন না, ভাইয়া আমি কঠিন অঙ্ক করাবো, কোনো সমস্যা নেই, বাট এগুলা না পারলে আপনি পারবেন না, এত বেসিক থেকে কেউ আপনাকে বোঝাবে না। এইটা দেখেন কি বলছে, 5 5 5, সর্বডানের, ডানের কি আছে, এটা ডানের কোনটা, সর্বডানের অঙ্ক এটা, আর সব এইদিকে দেখেন এটা ডানের, এটা সর্ববামের কোনটা, এটা। এখন বলতেছে সর্বডানের অঙ্কের স্থানীয় মান কত, তাহলে এই যে ডানের বলতে এটা কিন্তু বলছে, ডানের বলতে কোনটা, এটা 5 এর স্থানীয় মান কত, 5ই হবে, কেন, এরপর আর কোনো গড় নাই, 5 এর সক্রিয় মান 5। এখন যদি বলতো সর্ববামের না বইলা সর্ব ডানের না বলে বলতো সর্ববামের, বামে কে আছে, এটা, এইটার স্থানীয় মান কত, তাহলে 5, এরপর কয়টা গড় আছে, একটা, দুইটা, দুইটা শূন্য দেন, বুঝছেন কিনা, পরীক্ষার হলে গেলেই আসবে।
ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাব আমরা। দেখেন এই যে অঙ্ক একটা আসছে, দেখেন এটা কিন্তু ব্যাংকের অঙ্ক। স্থানীয় মান বলতেছে 6 এর স্থানীয় মান আর সক্রিয় মানের পার্থক্য কত, মানে স্থানীয় মান আর বিয়োগ। এই যে 6 আমরা লিখলাম, এইটা আগে দেখতে হবে আমাদের এটার স্থানীয় মান কত। দেখেন তো 6 লিখবো, কয়টা ঘর আছে 6 এর পরে? 1 2 3, তিনটা শূন্য দেন, তার মানে 6 এর স্থানীয় মান এইটা। 6 এর সক্রিয় মান কত? সক্রিয় মানে তো কোনো চেঞ্জ নাই, 6 এর সক্রিয় মান কিন্তু 6, মানে সক্রিয় মান যেখানে থাকুক ওইটা কোনো চেঞ্জ নেই। তার মানে 6 এর স্থানীয় মান এইটা, 6 এর সক্রিয় মান এইটা। তো আমাদের বলতেছে এদের বিয়োগফল কত। কত সহজ অঙ্ক না? পার্থক্য কত, তার মানে এই স্থানীয় মান লিখলাম 6 এর এইটা, এইটা থেকে সক্রিয় মান 6 বিয়োগ করে দেন। 6000 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে? 5994। এটা বিয়োগ করে দেন, 5994। দেখেন অঙ্ক মনে হয়েছে যে অনেক কঠিন ব্যাপার স্যাপার না, আসলে কি কঠিন কিছু? আমাদের বলছে এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান, সবার আগে আমরা 6 এর স্থানীয় মান নিয়ে নিলাম, এরপরে বলতেছে সক্রিয় মান লেখো, লিখলাম, তারপরে বলতেছে দুইটার পার্থক্য বা বিয়োগফল কত, লিখে ফেললাম। আমাদের কিন্তু পার্থক্য চেয়েছে, শেষে কিন্তু স্থানীয় মান এবং সক্রিয় মান লেখার পরে বলছে এদের বিয়োগ করো, তো আপনি পারবেন না? ক্লিয়ার? দেখেন এই অঙ্কটা, এই অঙ্কটা আমাদের বুঝতে হবে কোন সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেড হলে সংখ্যাটির রূপ কি রকম হবে। দেখেন এক্স ওয়াই জেড আমাদের বলতেছে, এখন খেয়াল করবেন একক, যেহেতু এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এইটা দশক স্থানীয় অঙ্ক, এইটা শতক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এইটা দশক, এইটা শতক। এই অঙ্ক আসলে সবচেয়ে সহজ বিষয়। সহজভাবে কিভাবে করবেন? একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করবেন, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ। কি হইতেছে তাহলে? এক্স, এটা কি হইতেছে 10y, এটা কি হইতেছে 100z। আমাদের বলছে সংখ্যাটি রূপ, জাস্ট যোগ চিহ্ন দিয়ে দেন। দেখেন কত সহজে লেখা যায়, এত চিন্তা না। একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে বলতেছে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, শতক স্থানীয় অঙ্ক জেড। আমরা এইভাবে লিখছি, একক স্থানীয় অঙ্ক এক্স, এখানে কিন্তু দেওয়া আছে, আমি নিজের মতো করে। দশক স্থানীয় অঙ্ক কত? ওয়াই। শতক স্থানীয় অঙ্ক কত? জেড। তো জাস্ট গুণ করে দেন, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ হয়, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ হবে। তো গুণ করে জাস্ট যোগ করে দেন। দেখেন এটার সাথে কোনটা মিলতেছে? 100z 10y প্লাস এক্স, এটার সাথে মিলতেছে না? তার মানে এটা, বুঝছেন কিনা? মানে বুঝতে হবে, আপনি মুখস্থ করার কোনো বিষয় না, এটা মুখস্থ করার কোনো বিষয়ই না, আপনাকে বুঝতে হবে। বুঝছেন এই অঙ্কটা? এমন কেউ আছেন যে বুঝেন নাই? বলেন যে একজন আছেন যে এই বিষয়গুলো বুঝেন নাই। ও হ্যাঁ, খ হবে, সরি এখানে কিন্তু মিলে নাই। দেখেন 100z, এটা মিলাইতে হবে, এটা কিন্তু অ্যান্সার না। আমি কিন্তু ভুলে যেখানে ভাবছিলাম জেড আছে, জেড কিন্তু নাই। কার সাথে মিলতেছে? 100z 10y, এখানে কিন্তু 10y, এখানে কিন্তু 10x ছিল, হবে না? আমাদের মিলতেছে কার সাথে? ওইটার সাথে, এই যে x প্লাস 10y প্লাস 100z। থ্যাংক ইউ। না বি হবে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা উত্তরটা ধরতে পারছেন। যারা ধরতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্সার হবে খ নম্বর, গ কিন্তু হবে না, কারণ এখানে ভুল আছে। হ্যাঁ খ হবে, ধন্যবাদ। দেখেন এরপরে প্র্যাকটিস দেখেন, যারা বলেন যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে না, এইটা বলছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এটা এ ছিল, সরি এটা সংশোধন করে নিন, এটা এ,
আর দশক স্থানীয় অঙ্ক বি ছিল এটা, এই যে এরকম কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ এবং দশম স্থানীয় অঙ্ক, দশম না তো এটা দশক হবে, যাই হোক দশক স্থানীয় অঙ্ক বি হলে একক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক বি, তাহলে একক স্থানীয় অঙ্ককে কি দ্বারা 1 দ্বারা আর দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হবে, এরপর যোগ করে দিতে হবে। তার মানে কি হইতেছে দেখেন তো, এখানে a প্লাস 10b কার সাথে মিলতেছে, a প্লাস 10b। ঠিক আছে, সেম একটা অঙ্ক দেখেন, 2 নম্বরটা দেখেন, একটি সংখ্যার শতক, দশক, একক দেখেন তো যথাক্রমে যখন থাকবে, তাহলে এই শতক স্থানীয় অঙ্ক কে, শতক স্থানীয় অঙ্ক এইটা, দশক স্থানীয় অঙ্ক কে এইটা, আর একক স্থানীয় অঙ্ক কে এইটা। তার মানে আমাদের কি করতে হবে, একক স্থানীয় অঙ্ক কোনটা, এইটা, এটাকে 1 দ্বারা গুণ হবে, এটাকে দশক স্থানীয় অঙ্ক কিউ, কিউকে 10 দ্বারা গুণ হবে, এবং কি শতক স্থানীয় অঙ্ক পি, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। দেখেন কোনটা মিলে কিনা অ্যান্সার। গুড। এমএসটি আকলিমা আক্তার বলছেন যে 738 জন দেখতেছে, সবাই একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ার করলেই রেগুলার ক্লাস পাবেন। পারবেন না এটা? এটা দেখেন সহজ হিসাব, শতক স্থানীয় অঙ্ক কোনটা, পি, এটাকে 100 দ্বারা গুণ, দেখেন তো কোথায় 100 দ্বারা গুণ আছে পি কে, একমাত্র একটা জায়গায় আছে, পি কে 100 দ্বারা গুণ। এরপরে দশক স্থানীয় অঙ্ক কিউ, এটাকে 10 দ্বারা গুণ, কোথায়, এখানে আছে, আর এটাকে 1 দ্বারা গুণ এইখানে। তার মানে এইটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এখন লাস্টে দেখেন কত সহজ একটা ম্যাথ এসে পড়ছে, এটা খেয়াল করেন, এই সংখ্যাটিতে দেখা যায় কিনা, এই সংখ্যাটিতে 8 এর সক্রিয় মান কত, এই সংখ্যাটিতে 8 এর সক্রিয় মান কত, তো সক্রিয় মান কত হবে দেখি কে পারেন, সক্রিয় মান কত হবে, সাবিহা বলছেন 8 হবে, রাজিক হাসান দুর্জয় বলছেন যে ক নম্বর, হ্যাঁ ক নম্বর। তার মানে সক্রিয় মান হলে কিন্তু কোনো টেনশনের কিছু নাই, সক্রিয় মান যা বলবে তাই হবে, সক্রিয় মানে কোনো পার্থক্য নেই, সক্রিয় মানে কিন্তু কোনো পার্থক্য নেই, সক্রিয় মান যা আছে তাই হবে। আমরা পরবর্তীতে 20 থেকে অ্যাকচুয়ালি এই বাস্তব সংখ্যার ক্লাসটা নেক্সট দিন নিব, যে পরবর্তী যে ম্যাথগুলো আছে এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি স্লাইড করা আছে। হ্যাঁ, আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, যে এগুলা কিন্তু সব সম্পূর্ণ বইটাই সমাধান করব, আবারও বলতেছি আপনাদের রেসপন্স যদি ভালো থাকে সম্পূর্ণ বইটাই সমাধান করব। এখন আপনি রিভিউ দিবেন, কি রিভিউ, আজকের ক্লাস কেমন হয়েছে, মানে আপনাদের ভালো লাগছে কিনা, আজকের ক্লাস কেমন হয়েছে, না গেলে আমরা পরবর্তী ক্লাস নেব, পরবর্তী ক্লাস, কিন্তু আজকের ক্লাসটা কেমন হয়েছে একটু বলবেন। আর যারা যারা শেয়ার করছেন, শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে দিন। হ্যাঁ, আজকের ক্লাসে আপনি আউট অফ 10-এর মধ্যে কত দিবেন দেখি, মনে করেন আজকের ক্লাস যে করালাম এটার মধ্যে মার্ক হচ্ছে 10-এ আপনি কত দিবেন আজকের ক্লাসে। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল 7টা থেকে সাধারণ জ্ঞানের ক্লাস হবে, এইভাবে করলে ম্যাথ পারা যাবে কিনা, হ্যাঁ সাদা বোর্ডে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, সাদা বোর্ডে নিতে পারবো। আজকে ফার্স্ট ক্লাস একদম, আমরা আবার বলতেছি যে জব ম্যাথ বইটা নিয়ে নেবেন, এই বইটা থেকে এখন প্রতিনিয়ত ক্লাস হবে। জব ম্যাথ বইটা একটু কালেক্ট করে নেবেন, 290 টাকা আমরি দাম না, কিন্তু এই বইয়ের উপরে মিনিমাম 100+ ক্লাস পাবেন, 100+, প্রতিদিনই ক্লাস থাকবে। সামিয়া জাহান বলছেন যে 10-এ 10, সবকিছু বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে ক্লাস হবে, পরবর্তী ক্লাস আপনি
রেগুলারই ক্লাস হবে। আবার বলতেছে আগামীকালকে আমাদের জিকে ক্লাস, এরপরের দিন আবার ম্যাথ ক্লাস। ঠিক আছে? আর এই ক্লাসগুলাই রেকর্ড পাবেন আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেল। যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো জয়েন হন নাই, ওইখানে কিন্তু ধারাবাহিক এই ক্লাসগুলা ধারাবাহিক ভাবে থাকবে। ফেসবুকে তো ধারাবাহিকভাবে পাবেন না, এগুলো রেকর্ড থাকবে, বাট ধারাবাহিকভাবে পাবেন না। বাট ফেসবুকে ইউটিউবে গিয়ে লার্নিং স্কুল লিখে সার্চ দিবেন, ওইখানে দেখবেন প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইখানে ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস দেওয়া থাকবে। 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ওইখানে কিন্তু একদম ধারাবাহিকভাবে পাবেন। কোথায়? আমাদের ইউটিউব চ্যানেল, জাস্ট লার্নিং স্কুল লিখে সার্চ দিবেন। ওইখানেও আমাদের প্রায় 4,12,000 ফলোয়ার আছে ইউটিউবে, তো আপনি সার্চ দিতে পারেন। আগামীকাল মাহবুব তালুকদার বলছেন আমার কমেন্ট পড়েন না। ইনশাল্লাহ পড়বো। আর যারা নিবন্ধন প্রিপারেশন নেবেন, অবশ্যই ছোট একটা বই নিয়ে নেবেন। ছোট একটা বই, এক বইয়ে স্কুল, কলেজ, স্কুল পর্যায় 2 সব প্রিপারেশন। দিলরুবা কলি বলছেন স্যার আমি আজকে নতুন লাইভ ক্লাস করলাম, ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবেন। নেক্সট টপিক হচ্ছে আমাদের এই অধ্যায় তো শেষ হয় নাই, এই অঙ্ক নেক্সট আমরা আলোচনা করব কি নিয়ে, একটু বইলেই দিই আপনাকে। নেক্সট আমাদের আলোচনা হবে বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ বাস্তব সংখ্যা এবং মৌলিক সংখ্যা একদিনে শেষ করে দিব নেক্সট ক্লাস। ঠিক আছে, গুড। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে এই ক্লাসে চমকটা বুঝি নাই, নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন। নেক্সট ক্লাস সম্ভবত পরশু দিন হবে। আর আগামীকালকে, আবারও বলতেছে আগামীকালকে কিন্তু জিকের ক্লাস আছে, জিকের ক্লাসটা অবশ্যই করবেন। নিবন্ধন বইয়ের নাম এই যে স্ক্রিনশট দিয়ে নেন, নিবন্ধন বইয়ের নাম এইটাই, লার্নিং স্কুলের 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন। এই বইটা পড়লেই হবে, লার্নিং স্কুলের 19তম শিক্ষক নিবন্ধন। ধন্যবাদ। মায়া বলছে আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, এই বইটি স্ক্রিনশট দিয়ে নেন, লাইব্রেরিতে পাবেন অথবা আমাদের পেজের যে নম্বর আছে ওইখানে যোগাযোগ করলে বইটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ও আরেকটা কথা তো বলেই নাই, আমাদের কিন্তু প্রাইমারি এবং নিবন্ধনে 2টা ব্যাচ আছে, ওইখানে কিন্তু আজকে সারা দিনের জন্য 50% ছাড় চলতেছে প্রাইমারি এবং নিবন্ধনে। আমাদের নিবন্ধন ব্যাচে 1500+ স্টুডেন্ট ভর্তি, আর প্রাইমারি ব্যাচে 1000+ ভর্তি। আপনি চাইলে আমাদের ওই কোর্সেও ভর্তি হতে পারেন, ওইখানে 4 জন টিচার ক্লাস নিচ্ছে প্রতিনিয়ত, রেগুলার এক্সাম হচ্ছে। তো 50% ছাড়ে আমাদের নিবন্ধন ব্যাচ এবং প্রাইমারি ব্যাচে ভর্তি চলতেছে। আপনি চাইলে শুধু আজকের দিনের জন্য, আজকে বলতে কি বছরের প্রথম দিন, এই জন্য 01734519229 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আবু সালেহ বলেছে ভাই এই বইয়ের বাইরে আর কিছু পড়তে হবে না, এই বইটা শুধু এই বছর বের করা হয়নি, বিগত 4 নিবন্ধন মানে 4টা নিবন্ধন হয়েছে এই বইটা থেকে, এই বইটাই শুধু আপডেট করা হয়েছে। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ কমন ছিল। ডাইজেস্ট এমসিকিউ আকারে আসতেছে, ডাইজেস্ট বইটা এমসিকিউ আকারে আসতেছে, ইনশাল্লাহ জানুয়ারি মাসে পেয়ে যাবেন। ঠিক আছে, ভর্তি হতে ওই নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।